হাইজেনবার্গ আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আপনাদের দোয়ায়, আপনার ফারাজ ভাইয়ের দোয়ায়। অনেক দোয়া করেছি আমরা। আচ্ছা ভাই ডিরেক্টলি একটা অবজারভেশন এ যাই আপনার সাথে। সেটা হচ্ছে আপনারা এখানে আসলে ওই পেডোফিলিয়া বা শিশুকামিতার বিষয়ে আসলে অনেক সচেতনতা বা অনেক ডিসকাশন আসে। সেটা থিওলজিক্যাল বা ধর্মীয় ব্যাপারে আসুক। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা নিউ ইয়র্ক টাইমস এর আর্টিকেল খুবই ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে আপনার ২০১৪ সালে লেখা মার্গো কাপলান নামে একজন। তো তার লিটারালি আর্টিকেলটার আ হেডলাইন হচ্ছে "পেডোফিলিয়া ইস এ মেন্টাল ডিসঅর্ডার নট এ ক্রাইম"। তো ওখানে আসলে যে রাইটার সে তার অবজারভেশন হচ্ছে পেডোফিলিয়াকে আমরা মানে ক্রাইমের থেকে আ মানে ডিসঅ্যাসোসিয়েট করে যদি এটাকে মেন্টাল ডিসঅর্ডার হিসেবে দেখি, তাহলে এতে অনেক আ শিশু এবং যারা এটার ভিকটিম আছে মেন্টাল ডিসঅর্ডার, তারা এটা থেকে অনেক বেনিফিটেড হবে। তো আরেকটা জিনিস সে যেটা বলল যে পেডোফিলিয়া শুধুমাত্র বিহেভিওরাল এটা এমন না। এটার মানে নিউরো অ্যানাটমিক্যাল কিছু কজ আছে। যেমন একটা সায়েন্টিফিক রিসার্চ ওরা দেখলো যে যারা আ পেডোফিলিয়াতে বা শিশু বা প্রিপিউবেসেন্ট শিশুদের প্রতি আকৃষ্ট হয়, নট নেসেসারিলি তারা অ্যাকশন করে, বাট যাদের এরকম ইন্টারেস্ট বা তাদের প্রতি যৌন আকর্ষণ আর থাকে, প্রিটিন বা প্রিপিউবেসেন্ট ছেলে বা মেয়ের প্রতি, তাদের ব্রেইনের হোয়াইট ম্যাটারটা আ কম থাকে। এটা হচ্ছে ওরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হিসেবে একটা স্টাডিতে পাওয়া গেছে। তো হুইচ প্রুভস দ্যাট পেডোফিলিয়া আসলে নট নেসেসারিলি সোশ্যাল বা এর পিছনে আসলে নিউরোলজিক্যাল ফ্যাক্টরও আছে। তো আপনাদের এই ধরনের কোনো অবজারভেশন এ কি কোনো চেঞ্জ আসবে? বা আপনাদের কি যেহেতু ইসলাম বা আইডিওলজিক্যালি যেটা একটু পেডোফিলিয়াকে কাইন্ড অফ এন্ডোর্স করে। তো এর পিছনে কি মানে এই ধরনের কোনো নিউরো অ্যানাটমিক্যাল বা কোনো ধরনের বিহেভিওরাল বা মেন্টাল ইলনেস এর সামঞ্জস্য বা সম্পর্ক আছে কিনা? আপনি এটা কিভাবে দেখেন? ভাই এটা মানে প্রমাণিত হোক, পুরা জিনিসটা প্রমাণিত যদি করতে পারে তাহলে প্রমাণিত করতে পারা ডিফিকাল্ট হবে। প্রমাণিত করতে পারলে তখন সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করে দেখব। আপাতত আ এই জিনিসটা এই জিনিসটা যদি কেউ আকর্ষণ বোধ করে তাহলে তো তাকে আমরা ক্রিমিনাল বলি না। সে নিজের ভিতরে যদি রাখে সে তাকে তো আমরা ক্রিমিনাল বলি না। কিন্তু যখনই সে জিনিসটাকে এপ্লাই করতেছে, জিনিসটা যখন প্র্যাকটিস করতেছে সে, তখন সেটা অবশ্যই একটা ক্রাইম। একটা শিশুর কনসেন্ট থাকে না। কনসেন্টের কোনো মূল্য নাই। তার মানে এই জিনিসটা একটা রেপ এবং একটা শিশুর কোনো এই মানে একটা শিশু মানে সে মানে এই কাজের জন্য উপভোগের কোনো বস্তু না। আ শিশুকে সবসময় এই কাজগুলা থেকে বাইরে রাখতে হবে, আলাদা রাখতে হবে। শিশুর এখনো সেই ইয়াটাই তৈরি হয় নাই। এই বিষয়ে আমরা একদম নিশ্চিত যে এই জিনিসটা যখন প্র্যাকটিক্যালি কেউ প্র্যাকটিস করছে তখন সেটা অবশ্যই ভয়ংকর ক্রাইম। সেইটা তার ভিতরে যদি সেই ধরনের ইয়াটা যে কারণেই আসুক না কেন, সে যখন জিনিসটা এপ্লাই করতেছে তখন তো অবশ্যই এটাকে আমরা ক্রাইম হিসেবে গণ্য করব। আমি তো ক্রাইম হিসেবেই গণ্য করব। ফারাজ ভাই আপনি কি বলেন? আচ্ছা, ফারাজ ভাই বলে নাই। আমাদের সাথে হিকমা আপু চলে আসেন। হিকমা আপু কি অবস্থা, কেমন আছেন? এই যে ভাইয়া ভালো আছি। থ্যাংকস ফর অ্যাডিং মি। আমি এই বিষয়ে একটু বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই বিষয়ে জিজ্ঞেস করতাম, বলেন। জিনিসটা হলো কি যে মেন্টাল হেলথ ডিজিজ তো অনেকেরই থাকে অ্যান্ড হ্যাঁ টু সাম পয়েন্ট অল নট অল মেন্টাল হেলথ ডিজিজেস বাট মেন্টাল হেলথ ডিজিজের জেনেটিক ফিজিক্যাল অনেক জিনিস থাকে বাট আপনি ইউ ক্যান অলওয়েজ ফিক্স ইট। পেডোফিলিয়া ইজ সামথিং যেটা হলো লেজিট মানে সোসাইটির সবচেয়ে ইনোসেন্ট পিপলদেরকে হার্ম করতে পারে। কেউ যদি পেডোফাইল হয় সে কিন্তু তার কনসিয়েন্স তার মোরাল কম্পাস থেকে সে কিন্তু যেতে পারে ডক্টরদের কাছে এবং ডক্টর এবং একটা সাইকিয়াট্রিস্ট কিন্তু ইজ আন্ডার ওথ ডক্টর ওথ যে সে কোনো ক্রাইম না করা পর্যন্ত সে তার পেশেন্টকে ধরাই দিবে না। সো সে কিন্তু তার মোরাল কম্পাস থেকে যেতে পারে যে দেখেন আমি এই অ্যাট্রাকশনটা ফিল করছি এবং হোয়াট ক্যান আই ডু টু ফিক্স মাই মেন্টাল হেলথ ইস্যু। ধরেন অনেকের ইস্যু থাকে যে তারা অসম্ভব মিথ্যা কথা বলে বা তারা চুরি করে, দ্যাট ইজ অলসো হার্মিং পিপল রাইট, বাট ইভেনচুয়ালি কিন্তু তারা যখন দেখায় ডাক্তার দেখায় তখন ওই জিনিসটা তারা স্টপ করে দেয়। সো আই থিঙ্ক নিজের মোরাল কম্পাসটা ঠিক রাখা উচিত। অ্যান্ড পার্সোনালি এটা যদি প্রুভড হয় যে পেডোফিলিয়া ইজ এন্টায়ারলি জেনেটিক অর সামথিং, আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু চেঞ্জ মাই পজিশন বিকজ লাইক আই সেড যে এই জিনিসগুলা যদি নিজের মোরাল কম্পাসটা ঠিক রাখতে পারে, যদি সোসাইটির মোরাল কম্পাসটা ঠিক রাখতে পারে, তাহলে নিজে থেকে ডাক্তারের কাছে গেলে এটা অনেকটুকুই ফিক্স করা যায়। দ্যাটস মাই থিং। হ্যাঁ, হাইজেনবার্গ আপনি আপনার মতামতটা বলেন এবার তাহলে। আমার একটা আ কনসার্ন হচ্ছে যেমন পেডোফিলিয়া বা শিশুকামিতা এই ওয়ার্ডটাকে কি আমরা আসলে খুব বেশি স্টিগমাটাইজ করে ফেলছি সমাজে। মানে কেউ ধরেন এখন মানে ধরেন কেউ একটা প্যারালাল যদি আমি কম্পেয়ার করি, ধরেন কেউ বলতে চাচ্ছে আমি কোনো ড্রাগ বা কোনো নেশা দ্রব্যে আকৃষ্ট বা বা আমার এটার প্রতি ইয়া আছে। তো সে যেভাবে একটা আ সাপোর্ট বা একটা গ্রুপ বা একটা রিহ্যাবিলিটেশন বা মেডিকেশন এর সাপোর্ট সিস্টেম পাবে। এরকম সিমিলার একটা মানুষ যদি দাবি করে যে আমার এরকম বাচ্চাদের প্রতি আকর্ষণ আছে বা আমি কিন্তু ভাই একজন মানুষ যদি ড্রাগস নেয় তাহলে সে তো শুধুমাত্র নিজে এফেক্টেড হচ্ছে। এখানে তো কোনো তৃতীয় কোনো পক্ষ এফেক্টেড হচ্ছে না।
কিন্তু এই ক্ষেত্রে তো থার্ড পার্টি একজন এফেক্টেড হচ্ছে এবং সে সবচাইতে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে সে একটা এখন একটা বাচ্চা। এখানে তো একটা বড় ধরনের মানে ঘটে যাচ্ছে। বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এটার সাথে তো এটার কোনো মিল পাচ্ছি না। আপনার উদাহরণটার সাথে তো মিল পাচ্ছি না। ড্রাগস নিলে শুধুমাত্র তার ক্ষতি হচ্ছে। সে নিজের কনসেন্ট এ যদি করে তাইলে আমরা কিছু ক্ষেত্রে কিছু হালকা ডোজের ড্রাগস তাকে দিয়েও দিতে পারি যে, "যা তুই খুশি থাক।" কিন্তু এখানে তো একটা মানুষ, একটা শিশু এফেক্টেড হচ্ছে ভয়ংকরভাবে। ড্রাগস এর ব্যাপারটা আসিফ ভাই সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল নিকোটিন বা স্মোকিং। তো এটার পক্ষে আসলে সেকেন্ডারি যে ইমপ্যাক্ট গুলো তো থাকে, তাই না? স্মোকিং যে করে তার আশেপাশে যারা থাকে বা ইন মেনি কেসেস যারা ধরেন ওপিওয়েড ক্রাইসিস আক্রান্ত হয়, তাদের ইমিডিয়েট অ্যাডজেসেন্ট যারা থাকে তাদের অনেক বেশি হাই নাম্বার অফ চান্সেস থাকে ওপিওয়েড ক্রাইসিস বা ভাই এরকম ড্রাগে। এটার কোনো তুলনাই হয় না ভাই। এটার সাথে মানে পরোক্ষভাবে স্মোকিং কিভাবে প্যাসিভ ইফেক্ট ফেলতেছে এটার সাথে মানে এটার কোনো একদম ইয়াই নাই। মানে একটা শিশুর সাথে এই ধরনের ঘটনা ঘটলে তার কি ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়, কি ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়। ফিজিক্যাল প্রবলেম বাদই দিলাম। যে ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটা তো মারাত্মক ভাই। এটার সাথে এটা কিভাবে আর আপনি তাছাড়াও মেলাচ্ছেন? তাছাড়াও ভাইয়া যখন একটা ড্রাগ অ্যাডিক্ট সে ড্রাগ করতে এক পর্যায়ে সে তার ওয়াইফকে মারতেছে ধরেন ওই ড্রাগের নেশায়, বা সে তার বাচ্চা-কাচ্চাকে মারতেছে। বিদেশে কিন্তু ওই টাইপের ড্রাগ অ্যাডিক্টদের এগেইনস্ট এ রেস্ট্রেইনিং অর্ডার দিয়ে দেয়। তার মাই ধরো তার ওয়াইফই তার হাসব্যান্ডের এগেইনস্ট এ রেস্ট্রেইনিং অর্ডার দিয়ে দিছে। বা কোর্ট থেকেই তাদেরকে মানে এগুলো অ্যাবিউজ কিন্তু বিদেশে খুব সিরিয়াসলি নেয়া হয়। এবং কেউ ড্রাগ অ্যাডিক্ট এই কথাটা বললে কিন্তু বিদেশে আমাদের এখানে যেমন কেউ ড্রাগ অ্যাডিক্ট বললে আমরা হ্যাঁ বাবা করো না, আমরা বা হলো আমরা মার দিই বা হুজুরের কাছে নিয়ে যাই, বিদেশে কিন্তু এরকম না। কেউ যদি বলে যে আমি ড্রাগ অ্যাডিক্ট বা আমি অ্যালকোহল অ্যাডিকশনে ভুগতেছি, তাদেরকে ট্রিপল এ মিটিং এ পাঠায়, ঠিক আছে? তো ওই মিটিং গুলা দিয়ে ওনাদের নিজেদেরই অনেক সাফার করে নিজেদেরকেই ফিক্স করতে হয়, নিজেদেরই রিহ্যাবে থাকতে হয়। সো ইটস নট লাইক যে ড্রাগ করলে তারা খুব সিম্পাথি পায় এবং তারা দে আর অ্যালাউড টু স্টে around their kids and their wives there if they are harmful. So পেডোফিলিয়ার ব্যাপারটা হ্যাঁ এটার সাথে আসলে কম্প্যারিজনই যায় না, বিকজ পেডোফিলিয়া ড্যামেজেস চিলড্রেন বিয়ন্ড রিপেয়ার। মানে এটা না আসলে বলা পর্যন্ত যায় না যে ছোটবেলায় এরকম অ্যাবিউজ হলে কি অবস্থা হয় মেয়ে এবং ছেলেদের। সো বাট তাও আমি বলবো যে ড্রাগ অ্যাডিকশন যখন সিরিয়াস লেভেলে চলে যায় টু দ্য পয়েন্ট যে ধরেন অন্যকে মারতেছে, ছেলে মেয়েকে মারতেছে, বিদেশে এগুলা টলারেট করা হয় না। এবং বিদেশে যে মানে রিকভারি সিস্টেমটা ওইটা একাই যেতে হয়। হ্যাঁ, তো আপনার আশেপাশে মানুষজন হেল্প করবে, বাট এট দ্য এন্ড রিকভারিটা একাই হয় আর কি। হ্যাঁ, আমি এরকম মানুষ চিনি যারা ছোটবেলায় এই ধরনের অ্যাবিউজ এর শিকার হইছে এবং তাদের পুরাটা জীবন তারা এই যে যৌনতার যে আনন্দটা, সেই আনন্দটা পুরাপুরি তাদের কাছে একটা ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল এবং সারা জীবনে তারা কখনো এইদিকে আ এইটার প্রতি কোনো অ্যাট্রাকশন ই ফিল করে নাই। যখনই এবং তাদের ফিজিক্যাল তো নিড থাকে কিন্তু তাদের ভেতরে যে ভীতিটা আছে, সেই ভীতিটার কারণে কখনো তারা সেই কাজটা করতেই যায় নাই। এই কারণে তাদের এই যে ফিজিক্যাল নিড আছে, আবার সে করতে যাচ্ছে না। এই ২ টার মানে একসাথে যখন হয়, তখন বড় ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম তাদের তৈরি করে। এটা তো আমি একটা উদাহরণ দিলাম। এই যে এইটার অনেক ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলা ভয়ংকর এবং আমার এলাকায় যদি একটা চিহ্নিত পেডোফাইল থাকে, আমি তো আমার বাচ্চাকে মানে খুব সাবধানে আমার করতে হবে। আমি তো চাইবো না ওই পেডোফাইল আমার বাচ্চার আশেপাশেও ১০০ মাইলের ভিতরে থাকুক, এটা তো আমি চাইবো না। এবং এটা তো কোনো বাবা-মাই চাইবে না যে এই পেডোফাইলটা আমার বাচ্চাকে দেখুক, তাকাক পর্যন্ত, এটাও তো আমরা কখনো চাইবো না। এক্সাক্টলি। আমি আমি আসলে কম্প্যারিজন টাতে বেশি এমফাসাইজ করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম ধরেন আমরা কি এই যে পেডোফিলিয়া বা শিশুকামিতা, এটার ক্রাইম অ্যাসপেক্ট টাকে বেশি আ মানে ওয়েট দিচ্ছি ইনস্টেড অফ কনসিডারিং ইট অ্যাজ আ মেন্টাল ইলনেস, বা আমরা কি এই টার্মটাকে খুবই বেশি স্টিগমাটাইজ করে ফেলতেছি যে যারা ধরেন হেল্প চাচ্ছে বা যারা ধরেন কোন অ্যাকশন এ যাচ্ছে না। সো দে আর নট হ্যাঁ, ডেজিগনেটেড কিন্তু পেডোফাইল। কিন্তু হাইজেনবার্গ ভাই, আমরা যাদের সাথে ডিল করছি, আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন। আমরা যাদের সাথে ডিল করছি প্রতিনিয়ত প্রতিদিন, তারা প্রেস ক্লাবে ব্যানার নিয়ে দাঁড়ায় বলতেছে যে আইনগতভাবে এই পেডোফিলিয়ার বৈধতা চাই। আমরা শিশু মেয়ে বিয়ে করতে চাই। আইনগতভাবে বৈধতা দিতে হবে। আমরা সবাই মিলে মানে ভাই, এত বিপুল পরিমাণ মানুষের তো জেনেটিক কারণে হচ্ছে, মানে তারা হয়ে গেছে। এটা তো হইতে পারে না। এত বিপুল জনগোষ্ঠীর মানে এবং একটা বিপুল জনগোষ্ঠী তাদেরকে সাপোর্টও করতেছে। আমাদের লাইভে অসংখ্য মুমিন এসে আমাদেরকে বারবার বুঝায় গেছে যে কেন এটা ভালো, এটা করাটা ভালো, বাচ্চার সাথে এটা করাটা কেন উত্তম। এবং এই যে যুক্তিগুলো আমরা গত কয়েক বছর ধরে মুমিনদের মুখে থেকে অনবরত শুনে আসতেছি যে শিশুর সাথেও এটা করা যায়, অসুবিধা কোথায়? ভাই, এত বিপুল পরিমাণ মানুষ তো এটা হইতে পারে না। যে মানে কোন একটা জেনেটিক্যাল আ মানে প্রবলেম কেমনে হয় এত কোটি মানুষের ভিতরে? মানে সৌদি আরবে কিছুদিন আগে এটা আইনগতভাবে বৈধ ছিল। আফগানিস্তানে অসংখ্য ঘটনা ঘটতেছে। আফগানিস্তানে এখন পর্যন্ত বৈধ। এই জিনিসগুলার সাথে আমাদের ডিল করতে হয় ভাই প্রতিদিন। এই কারণে আমাদের তো এটা বলতেই হবে। আপনি এমন একটা সোসাইটির আ একটা চিত্র আমাদের সামনে নিয়ে আসতেছেন যে এই সোসাইটিটা একটা সভ্য সোসাইটি, যেখানে পেডোফিলিয়া অলরেডি
আ এই জিনিসগুলা কন্ট্রোল করা হইতেছে এবং এই জিনিসটা একটা ক্রাইম, ভয়ংকরতম ক্রাইম। আমি তো আমেরিকার দেখছি যে একটা পেডোফাইল যদি এলাকায় থাকে তাহলে সেখানে নোটিস দিতে হয়। সমস্ত প্রতিবেশীদেরকে নোটিস দিয়ে দিতে হয়। এখানে একজন চাইল্ড অফেন্ডার আছে এই এলাকায় এবং পুলিশের কাছে সেই তথ্য থাকতে হয় যে এই এলাকায় একটা চাইল্ড অফেন্ডার আছে। এটা তো ইউরোপ, আমেরিকাতে তো খুবই পরিষ্কার এই বিষয়ে। তারা তো এই সভ্য দেশগুলো তো এই বিষয়ে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড তারা অ্যাকশন নিবে। কিন্তু আমরা যাদের সাথে ডিল করতেছি ভাই তারা এটা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আইনগত বৈধতা দেয়ার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। মানে আমরা মানে এটাকে করতেছি, এটা আপনি কিভাবে বলতেছেন বুঝতেছি না আমি। আমার মাথায় ঢুকতেছে না। না, না ভাই, আমি আপনাকে দোষারোপ করতেছি না। আমি আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে এনালাইজ করার চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনি সভ্য পৃথিবীর কথা বললেন। আমি আপনার এই পয়েন্টটাতে আসতেছিলাম। মানে এই যে মাস পেডোফিলিয়া বা থিওলজিক্যালি ইম্পোজড পেডোফিলিয়া। এই যে ইউরোপের কথা বললেন। ইউরোপে যে গত ২ সপ্তাহ ধরে বিশেষ করে যুক্তরাজ্যে আপনার এই যে চাইল্ড গ্রুমিং গ্যাং, তো এদেরকে নিয়ে আসলে খুবই ডিসকাশন হচ্ছে এবং থ্যাঙ্কফুলি গতকালকে মানে যুক্তরাজ্যের গভর্নমেন্ট একটা কমিশন গঠন করছে এগুলোকে আবার রিইনভেস্টিগেট করার জন্য এই যে চাইল্ড গ্রুমিং গ্যাং গুলাকে। তো আমার কথা হচ্ছে পেডোফিলিয়া যদি আসলে অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল একটা মেন্টাল ডিসঅর্ডার হয়, তাহলে কিভাবে এতগুলা মানুষ বা কিভাবে এতগুলা র‍্যাকেটের এতগুলা মানুষ প্রায় ১০,০০০ এর মতো মানুষ এইরকম একটা পেডোফিলিয়া বা মেন্টাল ডিসঅর্ডার এ ইমপ্যাক্টেড হয়? মানে তাদের সাইকোলজিটা কিভাবে চেঞ্জ হইছে বা তাদেরকে কিভাবে আসলে এই মেন্টাল ডিসঅর্ডারটা ইমপ্যাক্ট করছে, ইনফেস্ট করছে। তো আমি এটাতেই আসতে আমি চাচ্ছি। অ্যাকচুয়ালি হাইজেনবার্গ ভাইয়া, আমি অ্যাকচুয়ালি এটা ফলো করতেছিলাম এই পুরা সিচুয়েশনটা। অ্যান্ড আমি একটা কথা বলি, এই যে গ্রুমিং গ্যাং গুলা থাকে, বা এই যে আসিফ ভাই যেটা বলল যে আফগানিস্তানে বাচ্চা বিয়ে করা অ্যালাউড অ্যান্ড হ্যাপেন্স অন এ অন আ ভেরি হিউজ লেভেল। এটা পুরাপুরি সোশ্যালাইজেশন। আমি এই কারণেই বললাম যে একটা পেডোফিলিয়ার জেনেটিক্যাল হতে পারে, এটা একটা মেন্টাল হেলথ ইস্যু হতে পারে, বাট যে সোসাইটিতে পেডোফিলিয়া ইজ আনএক্সেপ্টেবল টু ধরেন 100% আনএক্সেপ্টেবল, ওই সোসাইটিতে দেখা যাবে যে ১,০০০ ছেলের ভিতর বা ১,০০০ মেয়ের ভিতর একজন পেডোফাইল জেনেটিক্যালি অর মেন্টাল হেলথ ইয়েতে। বাট আপনার যদি সোশ্যালাইজেশনই এটা থাকে, লিগালিও যদি এই এটার বৈধতা থাকে এবং থিওলজিক্যালিও আপনার বিলিফ সিস্টেম এটা থাকে যে ইটস নট আ বিগ ডিল, তখন সবাই এটা করার বৈধতা পেয়ে যায়। দের ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আর গ্রুমিং গ্যাং এর ব্যাপারটা শুনেন, আমি এরকম গ্রুমিং গ্যাং এর ভিকটিমের ভিডিও দেখলাম যে মেয়েগুলা বলতেছে যে পাকিস্তানি বা মুসলিম ছেলেরা যখন তাদেরকে রেপ করতেছে বলতেছে ইউ আর আ হোয়াইট স্লাট, ইউ আর হোয়াইট, এরকম আরকি। সো এখানে না আসলে জিনিসটা হলো কি যে ওয়েন রেপ সব মানে রেপ পুরা সোসাইটিতে আছে, সব সোসাইটিতে আছে এবং একেকটা রেপের ঘটনা জাস্ট রিভিলস দ্য ডার্ক সাইড অফ হিউম্যান সোসাইটি। বাট আই উইল সে যে অনেক মানে এই পাকিস্তানি বা ইসলামিক যে গ্রুমিং গ্যাং গুলা আছে এগুলাতে না মানে ইটস লাইক ওরা ওদের মানে অনেকটা বাংলাদেশের 1971 এর মতো, যে ওরা ওদের মানে এদেরকে এত ছুতো যে এরা যেন একদম এদের পাকিস্তানি ব্লাডটা মিশে যায় আরকি এদের সাথে। ব্যাপারটা অনেকটা ঐরকম লাগছে আমার কাছে দেখে। তো ইউকে গ্রুমিং গ্যাংটা আসলে পুরাপুরি আমার কাছে মনে হচ্ছে এটা একটা রেস ওয়ার অ্যান্ড এটা একটা জেন্ডার ওয়ার, যে মুসলিম মেন ওয়ান্ট টু বেসিক্যালি insult and degrade white women because they view white women as a symbol of power আর কি। তো ওরা মানে ওই জায়গা থেকে করতেছে। এখানে না ইভেন গ্রুমিং ব্যাপারটাও না, এখানে এটা পেডোফিলিয়াও না, এটা সিম্পলি জেন্ডার অ্যান্ড রেস ওয়ার। যে একটা পাকিস্তানি ছেলে সে হলো ভাবতেছে যে আমি আমার এই হোয়াইট কালচারকে আমি ধ্বংস করে ফেলতেছি বাই ইনসাল্টিং হোয়াইট ওমেন আর কি। আমার কাছে এভাবেই আসছে আর কি। আ হিকমা আপু, আপনাকে আমি একটা ভিডিও আ দেখাবো। আমি ভিডিওটা একটু বের করি। আ ভিডিওটা দেখার পর না আমি একদম হয়ে গেছি। কয়েক বেশ কয়েক মিনিট আমি কথাবার্তাই বলতে পারি নাই। একটা রিক্শাওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে আচ্ছা, আমি ভিডিওটা বের করছি। আপনারা একটু কথা বলেন, আমি ভিডিওটা বের করছি। ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাইয়েরও এই ভিডিওটা দেখা দরকার। ফারাজ ভাই কি আছেন? হ্যাঁ, আসছি ভাই, আসছি। ফারাজ ভাই, আমি একটা ভিডিও দেখাবো। আমি একটু বের করতেছি দাঁড়ান। আ আ আ এখানে একটু বের করি দাঁড়ান। নো ওয়ারি, আছে বের করুন। হ্যাঁ, হিকমা আপু, আরেকটা ইন্টারেস্টিং আপনি যেটা বললেন সেটা ট্রু। মানে নট নেসেসারিলি যে চাইল্ড রেপ বা গ্রুমিং গ্যাং গুলা পেডোফিলিয়া থেকে এগুলো করতেছে। হ্যাঁ, এগুলোর একটা রেস, কালচার, রিলিজিয়াস ন্যারেটিভ আছে। বাট আপনি যদি ওই যে পাকিস্তানি গ্যাংগুলোর কথা চিন্তা করেন, এদের প্রায় মেজরিটি কিন্তু পাকিস্তানের একটা স্পেসিফিক লোকেশন থেকে বিলং করে। যেমন মিরপুর খাস একটা জায়গা আছে পাকিস্তানে, এটা কাশ্মীরের কাছে। তো মেজরিটি গ্রুমিং গ্যাংগুলা, পাকিস্তানি গ্রুমিং গ্যাংগুলার মেম্বাররা কিন্তু ওই রিজিয়ন থেকে আসা। সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি দেখলাম ওই গ্রুমিং গ্যাংগুলার বিহেভিয়ারে। আরেকটা জিনিস আমি মেনশন করবো যে ওই আর্টিকেলটাতে বলা হয়েছে যে যারা চাইল্ড মলেস্ট করে ওদের মধ্যে প্রায় ৫০% হচ্ছে তাদের
চিলড্রেনদের প্রতি কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকে না। তো মানে দিস সাউন্ডেড টু মি লাইক মানে সামথিং নিউ। মানে এটা কিভাবে সম্ভব? মানে অ্যাট্রাকশন না থাকার পরেও তারা দেখেন, চাইল্ড this is a মোলেস্টেশন point, করে। Heisenberg ভাই, this is a point that I've been making for like মানে আমি atheist হওয়ার আগেও এই পয়েন্টটা করছি এবং atheist হওয়ার 6-10 বছর আগে থেকে আমি এই পয়েন্টটা করে আসতেছি যে rape has nothing to do with sexual attraction. অনেকে বলার এটা চেষ্টা করছে যে clothing could be one of the reasons or যে through which men get attracted. And আমি সবসময় বলে আসি যে this is not true. And I know for a fact যে rape has nothing to do with feeling sexually attracted to someone. Rape is all about insulting a person. ধরেন যে ধরেন আপনি যদি আজকে ধরেন মেয়ে হিসাবে আমাকে ইনসাল্ট করতে চান, আপনি যদি ভদ্র ছেলে হন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ তুমি কালো মোটা, বিকজ ইউ নো দ্যাট women have issues regarding their skin color এবং their weight issues. আর যদি আপনি খারাপ ছেলে হন তাহলে ধরেন মাগি, স্লাট এগুলা ওয়ার্ড ইউজ করবেন, কারণ আপনি জানেন যে সব মেয়েরই এই মডেস্টি নিয়ে একটা খুব ইস্যুস আছে। তেমন ভাবে এক্সট্রিম যে বাজে ছেলেরা তারা হলো বেসিক্যালি রেপ বা হ্যারাসমেন্ট জিনিসটাকে ইউজ করে টু ইনসাল্ট অ্যান্ড কন্ট্রোল আ ওমেন, অর মেয়েরাও যদি কোনো ছেলের সাথে করে থাকে এটাই আর কি ব্যাপারটা। সো of course they don't feel sexual attraction. This is not news to me. It's এটা যেটা যে মানে আমি আর্টিকেলটা পড়ি নাই, বাট ওটা আমি আগে থেকেই জানি আর কি। এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা যুক্ত সেটাও আমি সবসময় বলে আসতেছি। এটার সাথে একটা পাওয়ারের সম্পর্ক আছে যে আমি মোর পাওয়ারফুল, তোমার থেকে আমার পাওয়ারটা বেশি, এই জিনিসটা প্রদর্শনের একটা ব্যাপার আছে। এই জিনিসটা নিয়ে আমরা আগে বহুবার আলোচনা করেছি। আমি একটা ভিডিও দেখাই, আপনারা একটু দেখেন এই ভিডিওটা। ভিডিওটার ভিতরে কি বলে একটু শুনেন। ওনা তো নাই, একটা বাইক করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমরটারও আবার ঢুলায়, জামাতের এই কারণে পাস করামু। আপনারা কি শুনছেন কি বললো এই রিকশাওয়ালা? এই জি লাস্টে কি ভাইয়া। বললো ভাই? লাস্টের সেন্টেন্সটা বুঝি নাই, জামাতিরা কি? জামাতিরে পাস করামু। সে জামাতিরে পাস করাবে এই কারণে যে সে রিকশায় মেয়েদেরকে উঠায়, সেই মেয়েরা বাইর করে রাখে, ওইটা দেখা তার হয়, সমস্যা হয়। জামাতিরে সে পাস করাবে এই জন্য যে খোঁজ আওয়াজ আসছে কোথা থেকে? শোনো তো হেডফোন পরে। বুঝছেন, জামাতিরে সে পাস করাবে এই কারণে যে জামাতিরা এসে এগুলা ঠিক করে। এক্স্যাক্টলি ভাইয়া, এটা আসলে মানে ওইটাই আর কি যে আমরা ইরানে এটা দেখছি যে ধরেন যে এই পুরা রেভলিউশনটার পরে ধরেন যে ইরানিয়ান রেভলিউশন কিন্তু ইনিশিয়ালি ইট ওয়াজ আ প্রগ্রেসিভ সোশ্যালিস্ট টাইপ অফ মুভমেন্ট, যে শাহ ওয়াজ এক্সট্রিমলি আনডেমোক্রেটিক অ্যান্ড শাহের আন্ডারে খাবার টাবারের দাম এক্সট্রিম ছিল, হি ওয়াজ কারাপ্টেড অ্যান্ড ইট ওয়াজ আ প্রগ্রেসিভ সর্ট অফ মুভমেন্ট হুইচ ওয়াজ ওভারঅল লেটার অন টেকেন ওভার, নট লেটার অন, মানে ওইখানে মানুষজন প্রগ্রেসিভ সাজতো, ইন রিয়ালিটি দে ওয়্যার অল অ্যাবাউট ইসলামিক, অ্যান্ড দেন ব্যাপারটা এটাই হয় আর কি। এবং ধরেন আপনি ইয়েতেও দেখেন, বাট আমি আরেকটা নতুন একটা জিনিস দেখলাম, এটার সাথে রিলেটেড না, বাট আমি একটা জিনিস দেখলাম যে দেখেন পাকিস্তানের যে কায়দে আজম জিন্নাহ, হি ওয়াজ সো সেকুলার, বাট অ্যাপারেন্টলি ইভেন বিফোর দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান সে বলে এরকম হুজুরদের সাথে এক্সট্রিম ন্যারো মাইন্ডেড হুজুরদের সাথে বসছিল, থ্রু হুইচ পাকিস্তান গট ক্রিয়েটেড। আর এখন আজকে পাকিস্তানের কি অবস্থা। সো অনেকেই যারা এই রিকশাওয়ালা না, অনেকেও যারা মিডল ক্লাস বলেন, অনেকে যারা আপার ক্লাস বলেন, তারা আসলে তাদের জামাতকে সাপোর্ট করার সোল রিজন এটা না যে জামাত উইল বি লেস কারাপ্ট অর জামাত খাবার দাবারের দাম কমাবে। ওরা আসলে নিজেদেরকে পাওয়ারফুল ফিল করাতে চায়। পাওয়ারফুল, তোমার এখন যদি পাওয়ারফুল ফিল করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান হু ইজ পাওয়ারলেস, দ্যাট eventually becomes Hindu, ethnic minorities, women and LGBTQ, right? And we are seeing that there has been a rise in attacks against Hindus, যেটা আবার অনেকে ওটাকে মিনিমাইজ ডিনাই করার চেষ্টা করছে। There has been an increased attack on women, LGBTQ and Chakmas. So মানে এই রিকশাওয়ালা ওটাই একদম মানে মনের কথাটা বলে দিচ্ছে, যেটা সবাই বলতে পারছে না আর কি। হাইজেনবার্গ ভাই, আপনার কি আলোচনা শেষ হয়েছে? হ্যাঁ, ভাই, আর আরেকটা কথা আপনি বলছেন যে অবশ্যই পেডোফিলিয়াতে আপনার চাইল্ড কনসেন্ট তো দিতে পারে না। বাচ্চারা আবার কনসেন্ট কি থাকবে? তো কনসেন্টের বেসিসে আরেকটা মানে ফান ফ্যাক্ট বা একটা অবজারভেশন শেয়ার করি যে আপনি এই যে নট নেসেসারিলি আমি কাউকে বা পুলিশিং করার চেষ্টা করতেছি বা স্লাট শেমিং করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে অনলি ফ্যান্স একটা ওয়েবসাইট আছে, তারা হচ্ছে অনলাইন পর্নোগ্রাফি বা অনলাইন শো বিজনেস করে। তো আমি একটা নিউজ দেখলাম গতকালকে, মানে হচ্ছে কে জানি ওয়ার্ল্ড রেকর্ড করছে আপনার 24 ঘন্টায় 1057টা পুরুষের সাথে সেক্স করে। তো এটা আবার খুবই ফলো করে মিডিয়াতে আসতেছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে শেয়ার টেয়ার দিচ্ছে। তো মানে আপনি যদি ইভলিউশনারি বায়োলজির কথা চিন্তা করেন, হিউম্যান তো আসলে এত ম্যাসিভ স্কেলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইন্ডালজ হওয়ার মতো ইভলিউশনারিলি তৈরি না। তো এটার কি কোনো সোশ্যাল বা এটার কি ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট থাকতে পারে? অনলি ফ্যান্সে তো শুধু পিকচার পাঠায়। পিকচার না আপু, এটাতে আসলে আমি আমার অ্যাকাউন্ট নাই, বাট আমি একটু রিসার্চ করে দেখলাম এখানে আপনার শো থাকে, ভিডিও করা যায়, লাইভ ভিডিও টেলিকাস্ট করা যায়।
কেমনে করবে? It's kind of I don't want to use the word, but it's kind of online prostitution, if I may. হ্যাঁ, I হ্যাঁ, mean to আমি put. ওটা বুঝছি। আচ্ছা, এটার ব্যাপারে OnlyFans এর ব্যাপারে আমি একটা কথা বলব ভাইয়া, যে এতদিন পর্যন্ত আপনি যদি কোঠা বা প্রস্টিটিউট হাউস গুলা দেখতেন, ওই জায়গাগুলাতে মেয়েদেরকে ইলিগালি এনে বসাতো এবং মেয়েরা কোনো টাকা পেত না। মেয়েদেরকে মানে এই ১২, ১৩, ১১ বছর বয়স থেকে ওই যে বার্থ পিল খাওয়ানো শুরু করতো টু মেক দেম ফ্যাট। অ্যান্ড তারপরে হলো মেয়েগুলা যদি প্রেগন্যান্ট হয়ে যেত ২-৩ বার অ্যাবর্শন করাইতো ফোর্সফুলি। তারপরে যদি বাচ্চা হয়ে যেত, ওই বাচ্চাকেও আবার বসাই দিত। ঠিক আছে? এবং পুরা টাকাটা মেয়েদের কাছে যেত না। পুরা টাকাটা তাদের যে ওটাকে কি বলে? I forgotten the word, বাট বেসিক্যালি একটা ছেলে থাকে যে লোকটা এই পুরা মেয়েদেরকে কন্ট্রোল করে। তো Pimp OnlyFans, বলে, pimp হ্যাঁ, বা পিম্প আরকি। বাট OnlyFans যেটা করছে যে একটা মেয়ে যদি করতে চায় তার নিজের মতো, তাকে কেউ ধরে বেঁধে নিয়ে যাবে না কোটায়। যেরকম এত বছর, এত হাজার বছর ধরে মেয়েদেরকে নেয়া হইছে, সেটা শুধু গনিমতের মাল হিসাবে না। সেটা ধরেন এমনিতেই, যেটাকে হিউম্যান ট্রাফিকিং বলে। ঠিক আছে? সেভাবে নিয়ে যাবে না। এবং যদি একটা মেয়ে এটা চয়েস করে টু ডু দিস, টাকাটা সে পাবে, পিম্পটা পাবে না। সো আমার কথা হলো কি, পিপল হু আর এগেইনস্ট OnlyFans, যে আল্লাহ মেয়েরা নিজেদের বডি ইউজ করতেছে, আই জাস্ট ফিল লাইক যে ডুড, ফর থাউজেন্ড অফ ইয়ার্স a human trafficking has been used to push women into prostitution, and then they are treated like absolute shit. They don't get the money, and so ওইটার জায়গায় যদি OnlyFans এ একটা মেয়ে চুজ করে যায় এবং টাকাটা শুধু সে পায়, সেক্ষেত্রে মানে I think it's still better than a human trafficking and এই সাউথ এশিয়া বা নন ওয়েস্ট কান্ট্রিজ এর যেই স্টাইলটা আরকি। বাট আই না, এম নট এটা আপু আমি তো মানে শুরুতেই যে আমি কনসেন্ট দিয়ে শুরু করছি। মানে এই যে আপনি চাইল্ড ট্রাফিকিং বললেন বা গনিমত বললেন বা যে প্রস্টিটিউশন বা ব্রথেল গুলোতে যেভাবে এমপ্লয় করা হয় মেয়েদেরকে বা বাচ্চাদেরকে, ওগুলোতে ওদের কনসেন্ট থাকে না, নট নেসেসারিলি, বা দে আর ফোর্সড আপন, রাইট? বাট এইজন্য আমি কনসেন্ট দিয়ে শুরু করলাম। মানে OnlyFans তো আসলে এটা কনসেনসুয়াল, তাই না? অ্যাক্টিভিটিটা। হুম, তো আমি হুম, বলতে চাচ্ছি এই যে এই ম্যাসিভ স্কেল, মানে ইটস কাইন্ড অফ বিয়ন্ড ইমাজিনেশন। মানে আপনি ২৪ ঘন্টায় যদি আপনি ১,০৫৭টা, এটা একটা রেকর্ড বলতেছে ওরা OnlyFans এর। হুম। তো এটা রেকর্ডটা হয়তো মানে কয়দিন পর অন্য কেউ ভাঙবে। এটা হয়তো আরো ম্যাসিভ স্কেলে প্রোডাকশন হ্যাঁ, হবে। তো বেসিক্যালি এটার ওভার কোনো সেক্সুয়ালাইজেশন। সোশ্যাল ইমপ্যাক্ট বা এটার কোনো পর্নোগ্রাফিক সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট অন দ্য জেনারেশন অর ভালনারেবল ইউথ, মানে এটা কনসেন্ট থাকলেও জিনিসটা তো আসলে একটা মানে হার্মফুল I do জিনিস হতে think পারে। যে ওভার সেক্সুয়ালাইজেশন মানে সেলফ ওভার সেক্সুয়ালাইজেশন, যদিও আমি বিলিভ করি যে how you present yourself to the world, এটা কখনো you can't over sexualize yourself, right? But yeah, it does have an impact. Sex is getting more accessible, and men tend to not respect women. Due মানে যাদেরকে তারা over sexualized হিসাবে দেখে এখন। মানে I don't have an answer for that আরকি, যে এটার কতটা কি আমি impact আমি হবে। একটু ঘাটাঘাটি করছি আপু। আমি আসলে এটা নিয়ে কোনো মানে OnlyFans বা এই ধরনের obviously পর্নোগ্রাফি গত ১০ বছরে খুবই বুম করছে। তো এটার vulnerable জেনারেশন হয়তো আমরা বা আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে, ওদের উপর এটা কি ধরনের, ওদের সেক্সুয়ালিটির উপর কি ধরনের ইমপ্যাক্ট, ওদের পার্সপেক্টিভ এর উপর কি ধরনের ইমপ্যাক্ট, জেন্ডার বায়াস এর প্রতি কি ধরনের ইমপ্যাক্ট, এগুলো নিয়ে কোনো রিসার্চ হয় নাই। বাট আমরা কি আসলে ফার্স্ট ভিকটিম জেনারেশন কিনা এই যে এই ধরনের OnlyFans এর ম্যাসিভ বুম বা পর্নোগ্রাফিক ম্যাসিভ বুম, বা আমরা আমাদের রিলেশনশিপ গুলোকে আমরা কিভাবে দেখতেছি? যদিও কনসেন্ট থাকে, বাট কনসেন্ট থাকলেই আসলে নট নেসেসারিলি এভরিথিং বিকামস স্যানিটাইজড, রাইট? তো আমার কনসার্নটা হচ্ছে ওখানে। মানে আপনারা কি এই জিনিসটার সাথে এগ্রি করেন কিনা যে জিনিসটা আসলে খুবই ভালনারেবল করে ফেলতেছে আমাদের জেনারেশন গুলাকে? বা আমরা সেক্স জিনিসটাকে যেভাবে দেখতাম একটা হইতে পারে সেটা কোনো রিলেশনশিপ বা কোনো মেন্টাল, কোনো সাইকোলজিক্যাল কোনো অ্যাফিলিয়েশন নাই, সেটা ডাজন্ট ম্যাটার। বাট কিভাবে এটা আমাদের উপর ইমপ্যাক্ট করতেছে? আমাদের মস্তিষ্ক বা মাথা কিন্তু এভাবে এত সেক্সুয়াল ম্যাসিভ স্কেলে ইনভলভমেন্টটাকে আসলে হয়তো ক্যাপচার করতে পারবে কি পারবে না, বা এটার চিন্তাভাবনা কি হবে? এগুলো নিয়ে আমার একটা কনসার্ন আছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম এবং থ্যাঙ্কফুলি যে আপনিও এটার সাথে একমত। তো আমার আর এর বাইরে কোনো অবজারভেশন বা প্রশ্ন নাই। আরেকটা মজার জিনিস শেয়ার করব হচ্ছে এই যে আ পলিটিক্যাল, সেটা হচ্ছে ওই যে আমি হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও দেখলাম, ছাত্র ওই যে ওয়াজে গেছে, কোঅর্ডিনেটর। ওয়াজে গেছে ওয়াজে সে হচ্ছে গেছে। ওই হুজুরটা, ছোট হুজুর বা হ্যাঁ, তাকে কি জানি বলে? মাদানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাদানি, এবং সে ওয়াজে সে হলো হেফাজতে তাণ্ডবে নিয়ে কথা বলেছে যে হাসিনার সময় বলে মুসলিমরা অনেক নির্যাতিত ছিল, আলেমরা অনেক নির্যাতিত ছিল, ইসলামোফোবিয়ায় ভরে যাচ্ছে বাংলাদেশ। তারপরে হলো এটা বলছে যে যারা হলো ঘুষখোর তারা ঘুষ নিবেন না। না ঘুষখোর না, সরি, ইন্টারেস্টের বেঙ্গলিটা আমি মনে করতে পারছি না। বাট সুদ। সুদ, হ্যাঁ, সুদ। সুদখোর। বাট আমি একটা কথা বলি, সুদের এগেইনস্টে কিন্তু ধরেন আমিও না টেকনিক্যালি অনেকদিন পর্যন্তই সুদের এগেইনস্টে ছিলাম। আমার ফ্যামিলির অনেকেই সুদের এগেইনস্টে, বাট আই ডু ফিল লাইক যে এখন সুদখোরের এগেইনস্টে বয়ান দেয়া ইজ বেসিক্যালি ইনডাইরেক্টলি গোইং এগেইনস্ট ইউনুস। মানে ও আরেকটু ওরে কেউ খোঁটাখুটি করলেই বোধহয় ও ইউনুসের এগেইনস্টে বয়ান দেয়া শুরু করবে। মানে আমার পার্সপেক্টিভ থেকে এটা লাগতেছে। এরপরে মাদানি সাহেব যখন আসছে, মাদানি সাহেব বলতেছে যে ১০ ট্রাক, মানে খুবই ডিসগাস্টিং, মানে বাবরকে খুবই গ্লোরিফাই করছে। অ্যান্ড আমি সবসময় মনে করতাম যে মানে এই যে হাসিনা আর ইন্ডিয়ার যে সম্পর্কটা, ধরেন এটা তো এখন মানে হাসিনা আর ইন্ডিয়ার ব্যাপারে আমি আসলেই জানি না, আই এম নট দ্যাট এডুকেটেড অন আওয়ার ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন। কিন্তু আমি না
না মানে আমার এত fucked up লাগতেছে যে এমন একটা পারসন যে লিটারেলি চায়নার কাছ থেকে ওয়েপন নিছে, চাকমাদের ভিতরে যারা ধরেন বিচ্ছিন্নবাদী তাদেরকে এটা দিছে সো দ্যাট ইন্ডিয়ার একটা পার্ট আনস্টেবল থাকে। এরকম একটা পারসনকে আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটরের সামনে গ্লোরিফাই করতেছে, আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর বসে বসে হাসতেছে। আমার এটা একটু মানে আমার এটা ডাইজেস্ট করতে ইয়ে লাগে। এখন আই ডোন্ট নো কি ব্যাপারটা কি, কিন্তু এটা আমার আমার আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, যেটা ব্যাপারে আমি জিন্নার কথাটা উঠালাম যে আহ এই যে দেখেন আমাদের ইয়েতে কিন্তু চাকমারা আছে, বা আমাদের সিটিজেন্স কমিটি মানে ন্যাশনাল সিটিজেন কমিটিতে তো ভালো ভালো মানুষ আছে। আমি সরি, আমি সরি। খারাপ মানুষ যে কেউ আছে সেটা তো না, কিন্তু কেউ এটা বলতেছে না যে হাসনাত বলেন, সার্জিসও গেছে, তারপর যে আরেকজনও গেছে, আর সার্জিস গেছে হলো চরমোনাইদের ওইখানে যে উইয়ার্ড উইয়ার্ড কথা বলে আসছে, ওদেরকে কেউ যেন কল আউট করতেছে না আর কি। ইটস ভেরি উইয়ার্ড, মানে একটা উইয়ার্ড টাইপ অফ রিলেশন হয়ে গেছে বিটুইন সেকুলারস এন্ড ইসলামিস্ট আর কি, ওয়ার না, আই ডোন্ট নো। ওদের তো আপু অ্যাকাউন্টেবিলিটি ১ম থেকেই বলতে গেলে ছিল না। হাসনাত আব্দুল্লাহ তো আসলে এর আগে অনেক কিছু বিস্ফোরক মন্তব্য করছে। আমার কথা হচ্ছে ইউনুসকে সে তো জানে যে ইউনুসের আসলে যে বিজনেস পলিসি ডিপেন্ডেন্ট অন মাইক্রো ক্রেডিট বা ইন্টারেস্ট। তো সে একটা এত হাইলাইটেড একটা জায়গায় গিয়ে মাদানির বক্তব্য তো বাংলাদেশের আসলে 40 থেকে 50% মানুষই শুনবে। তো সে এত হাইলাইটেড একটা প্ল্যাটফর্মে উঠে সে ওখানে সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, মানে সুদকে নিষিদ্ধ করতে হবে, সুদ যারা খায় তাদের থেকে দূরে থাকতে হবে। সে নিজেও তো আসলে ইউনুসের একজন কোঅর্ডিনেটর বা ইউনুসের একজন ল্যাকি বলতে গেলে। এন্ড শুধু সেটা তাই না, না? আর তো ইউ সে কি ইউনুসকে লাইনে হ্যাঁ, আনার চেষ্টা করতেছে বা ইউনুসের সাথে তাদের কি একটা ডিসট্যান্স ক্রিয়েট হচ্ছে? বা ইউনুসের আর আসলে আর মানে না, বাট আমার কাছে মনে হচ্ছে না হাইজেনবার্গ ভাই, আমি বলি কেন যে যখন মানে এই পুরো গণঅভ্যুত্থানটা হলো, তো তখন আমার ফেসবুক আমি বন্ধ করে দিয়েছিলাম আর কি। বিকজ আমার অনেস্টলি স্পিকিং আমার পুরো ফেসবুক মানে ফেসবুকে একটু স্ক্রোল করলে এই মুজিবের ছবি থাকতো, মুজিবের বই থাকতো। এখন আমি কি করব? তো আচ্ছা, আমি ওটা ডিঅ্যাক্টিভেট করলাম, কিন্তু অ্যাপে কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, উনি হলো মাহফুজ আলমের একটা স্টেটাস করতেছে। স্টেটাসে লেখা হলো যে নির্যাতিত হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম সবার একসাথে আসতে হবে ইসলাম বিদ্বেষ হিন্দুত্ববাদীর এগেনস্টে লড়াই করার জন্য, ইসলামবাদ ও সুফিবাদ প্রতিষ্ঠান করার জন্য। সে বলে এই স্টেটাস দিছে, সেটা একদম ধরেন ওই 5th অগাস্টের পর যখন তাকে মাস্টার মাইন্ড হিসাবে ইয়ে করলো। আমার কথা হলো যে মুসলিম মেজরিটি কান্ট্রিতে যেখানে হেট স্পিচ ইজ সো নর্মালাইজ, এটা আসিফ ভাইয়া হাজার দিন দেখাইছে, যেখানে নাস্তিকদেরকে চাপাতি দিয়ে মারা হয়, যেখানে লিটারেলি হিন্দুদের উপর 2000 প্লাস অ্যাটাক হয় 3-4 দিনে, যেখানে মেয়েদেরকে হাফ প্রপার্টি দেয়া হয় বিকজ অফ দিস উগ্র মুসলমান, তারা কিভাবে বলতে, সে কোন মানে সে কি লেভেলের মাস্টার মাইন্ড হইলে সে বলতে পারে যে বাংলাদেশে ইসলামোফোবিয়া আছে এবং সেটার সাথে বলে সব হিন্দু মিলে সবাই মিলে ফাইট করতে হবে। তারপর আপনি আলী রিয়াজের ব্যাপারটা দেখেন, আলী রিয়াজ অ্যাপারেন্টলি জাসদের ইয়ে ছিল, পার্ট ছিল, লিডার ছিল, এরপরে উনি ইউএসএ তে গেছে। এখন উই অল নো হাউ ওপেন ইউএস সোসাইটি ইজ, রাইট? তো আলী রিয়াজ কি করলো, সেকুলারিজম বাদ দিয়ে সে হলো ধর্ম, কিন্তু সে কিন্তু ধর্ম ওই যে ধর্ম না, ওই যে মানে থাকে না ইসলাম, হ্যাঁ, রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম রেখে দিল। আর্টিকেল তারপর অনুচ্ছেদ ২ ক। হ্যাঁ, তারপর বেঙ্গলি ন্যাশনালিজম সরালো, বাট সামহাউ রাষ্ট্রধর্ম রেখে দিল। জিনিসটা ইটস ভেরি উইয়ার্ড। এবং তারপরে আপনি দেখেন প্রোক্লেমেশন, যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা আমরা তো জন্ম একবারই হই বাঙালিদের, মানে এটা আমি বুঝলামই না, বাংলাদেশের জন্ম দুইবার কি তিনবার হবে? আমরা কি মানে ছাগল যে আমাদের তিনবার জন্ম হবে? ওরা বলতেছে যে ওরা নিজেদেরকে জন্ম দিতে চায়, প্রোক্লেমেশন দিতে চায়, ঠিক আছে? ওইটাতে তো আওয়ামী লীগ ইনভাইটেড না, কিন্তু আওয়ামী লীগ স্টিল মেক্স আপ 30% অফ দ্য ভোটিং ইয়ে। এটা আমার সাথে অনেকে আর্গিউ করতে পারবে, কিন্তু আমি যেটা বললাম যে আমি যেহেতু একদম কট্টর আওয়ামী বা ফ্যামিলি থেকে আসি, আমি এটা একদম কট্টর ভাবে আইজেনবার্গ বলতে পারি ভাইয়া, যে বোধহয় 5% ভোটিংও কমে নাই আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগ যদি এখনো ভোটিং এ যায়, তারা ইজিলি 25% ভোট পাবে, এবং সেটা হিন্দু ভোট না শুধু, সেটা মানে মুসলমানরা ভোট দিবে। বাট ওইটা আলাদা কথা। আচ্ছা, আওয়ামী লীগ নাই, বিএনপি এটা চায় না, বিকজ বিএনপি নিজেই তো ন্যাশনালিস্ট পার্টি, রাইট? বিএনপি, জিয়া তো ইজ আ সেক্টর কমান্ডার। বিএনপি বিএনপির তারপর যে অলিয়া হাত, উনি সেক্টর কমান্ডার ছিল না, বাট হি ইজ ভেরি মিলিটারিতে যত ছিল সেটা ধরেন খালেদ মোশাররফ এবং তাহের ছাড়া মোর অর লেস এভরিবডি সাপোর্টস জিয়া, বিকজ মিলিটারি অ্যান্ড সিভিল আমাদের সবসময় একটা ইস্যু, দ্বন্দ্ব লেগেছিল আর কি। তো ওরাও চায় না। আবার ওরা পুরাপুরি সেকুলারিজমটা সরাতে চায় না, বিকজ দে নো যে সেকুলারিজম যদি তারা সরায় দেয়, দেন ওকে এবং জামাতের মধ্যে কোনো ডিফারেন্স ওদের মধ্যে থাকবে না। এবং এই কারণে কিন্তু বিএনপি তাদের যে অনেক মুক্তিযোদ্ধা আছে তাদেরকে কিন্তু অনেক সামনে আনার চেষ্টা করতেছে। সেটা আপনি আপনি দেখেন যে অনেক অলিহাতের ব্যাপারটাই দেখেন যে অলিহাতকে দিয়ে অনেক কনফারেন্সেস করাচ্ছে। বাট আমার কথা হলো যে আলী রিয়াজ এরকম, মাহফুজ আব্দুল্লাহ এরকম, সো এটা মানে তো ইউনুসও টেকনিক্যালি একটু জিন্না টাইপ লাগলো না, যে ধরেন ড্রিঙ্ক করতেছে, মেয়ে লেসবিয়ান, কিন্তু ঠিকই ধরেন বসছে উইথ পিপল যারা বসে বসে বলতেছে যে বাংলাদেশে ইসলামোফোবিয়া অনেক। মানে আমার কাছে ঠিক মনে হয় নাই যে ইউনুস ইজ এনি ডিফারেন্ট, বাট আই ডোন্ট নো, আই এম স্টিল ভেরি কনফিউজড অন হোয়াট দিস
is because we know what আওয়ামী লীগ is. আওয়ামী লীগের কালচার হলো দুইটাই। আওয়ামী লীগ হলো যখন বিএনপি বা জামাতের সাথে ফাইট করে তখন তারা মুক্তিযোদ্ধার চেতনা লাগায়, যখন বিএনপি জামাতের সাথে ফাইট করে তখন তারা সেকুলারিজম দেখানোর চেষ্টা করে, আর বিএনপি হলো যখন আওয়ামী লীগ মাঠে থাকে তখন তারা দেখানোর চেষ্টা করে তারা কত মুসলমান। কিন্তু উই ডোন্ট নো দিস গ্রুপ। এই গ্রুপ যে আসলে 1/11 এ কেন অ্যাকসেপ্টেড হয় নাই বাই এনিওয়ান, মানে আমি দেখলাম আমার ফ্যামিলি থেকে যারা নিজেরা নির্যাতিত হয়েছে বিকজ উই কাম ফ্রম মাইনরিটিজ মুসলিম সেক্ট, এরপরেও যে 1/11 এর সময় আমার বাপ মারা যে সাপোর্ট দেয় না এদেরকে, আমি কেন এখন আজকে বুঝলাম। ইউ ডোন্ট নো হোয়াট দে আর এন্ড আই এম জেনুইনলি কনফিউজ এটা কি। বিকজ একবার মনে হইতেছে যে বা কাদিয়ানীদের ব্যাপারে কথা বলে, আরেকবার সেকুলারিজম সরাই দিতেছে, কি জানি আমি আমি বুঝি না এই গভর্নমেন্টকে আর কি। না, এটা ট্রু যে আপনি রাইট বলছেন যে আসলে জিন্নাহর সাথে ইউনূসের মিল পাওয়া যাচ্ছে। মানে দুজনই ব্যক্তিগতভাবে হয়তো এত ধর্মর আঁকড়ে ধরে না, বাট তাদের লার্জার অ্যাকশন আসলে এই মৌলবাদগুলোকে ফ্যাসিলিটেট করে আরকি। তো ঠিক আছে, আমার এটাই কনভারসেশন ছিল আরকি। সো জি ভাই। থ্যাংকস যুক্ত করার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ঠিক দ্য আছে ডিসকাশন। হাইজেনবার্গ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। ও আর আসিফ ভাই, আমি আপনাকে ওই মেইল করতে ভুলে গেছি। আমি আপনাকে দ্রুত মেইল করব। আচ্ছা, ঠিক আছে। info@comfort.com ওকে ঠিক ভাই, আছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফারাজ ভাই, থ্যাংক থ্যাংক ইউ ইউ। আসিফ ভাই। ওকে, ঠিক ভালো আছে, থাকবেন। তাহলে আপনাকে বিদায় জানাই। তাহলে হিকমা আপু, আপনি অনেকদিন পরে আসলেন বোধহয়। জি ভাইয়া। আপনাকে অনেকদিন দেখি না। আ জি ভাইয়া। আপনি থাকেন, তাহলে আমরা আরেকজনকে যুক্ত ওকে করি। ভাইয়া। এমডি সালাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। এমডি সালাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে বলতে হবে, বলেন, আনমিউট করেন। না, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। তাহলে পরে আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই বোধহয় যুক্ত হয়েছে। ইকবাল ভাইকে দেখি। ইকবাল ভাই, আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। अमेरिका का दलाल बहनचोद। এই ফারাজ ভাই। ফরাজ ভাই তো দেখি জেগে আছেন দেখি। না ভাই, আমার একটু ফোন টোন আসছিল তো এই জন্য একটু বিজি ছিলাম। আচ্ছা আচ্ছা, না ওই হাজিমবাগ চলে গেলেন আর কি। যদি আপনারা ওই আগের টপিক থেকে পাইডোফিলিয়া নিয়ে কথা বলতে আসছিলেন। আমি জাস্ট মানে এটা খারাপ কি খারাপ না সেটা না, আমি জাস্ট ওনার আলোচনা থেকে আমি যেটা বুঝলাম আর কি, যে উনি বেশ কয়েকটা কনসেপ্ট একটু মানে মিলিয়ে ফেলতেছেন। ফর এক্সাম্পল, উনি বলতেছিলেন এইভাবে যে রিলিজিয়াসলি ইম্পোজড পেডোফিলিয়া, এইটার তো কোনো মানে হয় না ভাই। এটা আমি কোনো মানে বুঝতেছি না। উনি মিন করতেছেন যে রিলিজিয়াসলি ইম্পোজড চাইল্ড ম্যারেজ। হ্যাঁ, এটা চাইল্ড ম্যারেজ আর পেডোফিলিয়া তো এক জিনিস না। আর চাইল্ড রেপ, পেডোফিলিয়া, মানে এগুলোর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই। মানে হচ্ছে যে আপনি ক্যান এনিওয়ান রেপ a child without being a pedophile? absolutely can. Absolutely one can. Yeah. For example, ধরেন আপনি যদি প্রিজনে যদি দেখেন rampant আপনার anal sex, ঠিক আছে? rampant, কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি না, মানে homosexuals না। এটা একটা জাস্ট সেক্সুয়াল আউটলেট, দ্যাটস ইট। সো অফ কোর্স আপনি ছাড়াও, আপনার পেডোফাইল হওয়া ছাড়াও আপনি আপনার কথা সরি মানে মুমিনের পক্ষে সম্ভব। ফর এক্সাম্পল, এটা মাদ্রাসাতে হচ্ছে, তাই না? মাদ্রাসায় যে জিনিসটা হচ্ছে আপনার, যে বাচ্চাদেরকে যে রেপ করা হচ্ছে, ওই ইয়েগুলো তো আপনার, তারা তো পেডোফাইল না, বা তাদের মানে সেক্সুয়াল ডিজায়ার যেটা বাচ্চাদের প্রতি যে আকর্ষণ সেটা থেকে তারা করতেছে না। তারা জাস্ট রিপ্রেসড, এবং তাদের সেক্সুয়াল যেটা আপনার গ্র্যাটিফিকেশন সেটা পাওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, সো ধরেন কি বলবো ওটাকে, এই অনেকে কিন্তু আপনার এই পাকিস্তানে এরকম হয় না, আপনার পশু টশু এরকম তাদেরকে ব্যবহার করে আপনার খুবই কমন বিষয়। খুবই কমন, তাই না? So, আমি মনে করি না যে, বা আমি মানে এটা বলার কোনো কারণ নাই যে তারা ওই পশুদের দেখে তারা সেক্সুয়ালি আকৃষ্ট, বা তাদের নেচার টুচে এরকম যে তারা পশুদের প্রতি সেক্সুয়ালি আকৃষ্ট। সেটা জাস্ট তাদের একটা আউটলেট, দ্যাটস অল। সো আপনার হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। ধরেন একজন হোমোসেক্সুয়ালের পক্ষে কি একটা নারীকে, ধরেন হোমোসেক্সুয়াল একটা মেল, তার পক্ষে কি একটা নারীকে রেপ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, সম্ভব তো। There you go. So that means এটার সাথে আপনার ওই ওরিয়েন্টেশন বা আপনার সেক্সুয়াল অ্যাট্রাকশন যেটা আপনি, হ্যাঁ, সেক্সুয়াল ফিলিংস না, আপনি এখানে হিকমা আপু অনেক কথা বলে ফেলছেন। হ্যাঁ, উনিও একটু জেনারেলাইজ করে বলছেন সেক্সুয়াল ফিলিংস কথা বলছে, অ্যাট্রাকশন যেটা, হ্যাঁ, সেটা মানে নেসেসারি না যে আপনি তার প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছেন। অন্য বহু কারণ থাকতে পারে। বাট হ্যাঁ, এটা ঠিক যে আপনার পেডোফাইল হওয়ার দরকার নাই। আপনি পেডোফাইল হওয়ার ছাড়াই একজন ওই একটা শিশুকে ধর্ষণ করতে পারে, পশুকে ধর্ষণ করতে পারে ভাই, যে কোনো অবজেক্ট ব্যবহার করে তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাইতে পারে। এরকম তো আছে, তাই না? ধরেন আপনার সেক্স ডল, যেগুলো সেক্স ডল, এইখান থেকে মানে ওরা তো আকৃষ্ট না, তাই না? আকৃষ্ট না, জাস্ট একটা সেক্সুয়াল যেটা প্লেজার, যেটা পাওয়ার একটা এই একটা মানে একটা আউটলেট বলতে পারেন, জাস্ট দ্যাটস ইট। সো আমি বলতেছি না যে সবসময় সেটা পেডোফাইল, অবশ্যই একটা শিশুকে পেডোফাইল যদি আকৃষ্ট হয়েও যদি করে, হ্যাঁ, যেহেতু শিশু কনসেন্ট দিতে পারে না, সেটা রেপ তো অবশ্যই, সেখানে সে ডেফিনেটলি পেডোফাইল এবং রেপ করছে। বাট আমি বলছি যে একজন যে কিনা পেডোফাইল না, মানে যারা শিশুদের দেখে ওই সেক্সুয়াল ডিজায়ার বা অ্যারাউজাল এরকম হয় না, সেও রেপ করতে পারে।
আপনার একজন স্ট্রেইট পার্সন প্রিজনে রাখেন 2-3-4 বছর পরে সেখানে তারা সেক্সুয়ালি এঙ্গেজড হচ্ছে, রেপও করতেছে ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ, কনসেনসুয়াল যে সেক্স শুধুমাত্র সেটা না, রেপও হচ্ছে সেখানে। সো এই যে তিনটা জিনিস ওই হাইজেনবার্গ ভাই খুবই এদিক ওদিকে মিলাটিলা মানে ফেলছিলেন আর কি, যে পেডোফিলিয়া। আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, বুঝছেন, একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যে ইউকে রেপ গ্যাং এর মধ্যে 80% হচ্ছে কি আপনার 80 or 88% হচ্ছে কি আপনার পাকিস্তানিস, এর মধ্যে সেকেন্ড ইন লাইনে আছে আমাদের বাংলাদেশি এন্ড তাদের ভাই লোকাল ভাই পিপল, তাদের মানে ভাই অ্যারাউন্ড কি 3.4 or 3.8% হচ্ছে আপনার বাংলাদেশি আর হচ্ছে কি ইউরোপিয়ান হোয়াইট পিপল, আর বাকিরা আপনি কি হচ্ছে গ্রুমিং গ্যাং এর কথা বলতেছেন নাকি আপনার অ্যাকচুয়াল মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাসল্ট? দেখেন দুটো কিন্তু পুরো এই ডাইনামিক্স গুলো কিন্তু পুরোপুরি আলাদা, তাই না? ধরেন প্রস্টিটিউশন রিং ফর এক্সাম্পল, এইটা এক জিনিস। গ্রুমিং গ্যাং এবং সেটার যে কিছু রিলিজিয়াস মোটিভেশন যেটা, ধরেন যেটা কিনা মুসলিমদের মধ্যে সেটা আলাদা জিনিস। এবং ধরেন যে কিনা নিজের থেকে, হ্যাঁ, আপনার এটা তার সাথে কোনো ধরনের নাই, ধরেন কোনো কি বলে এটাকে, কাউকে হোয়াট আর দ্য এথনিক ব্যাকগ্রাউন্ডস অফ ব্রিটেনস গ্যাং রেপিস্ট। হ্যাঁ, ধরেন সেটা ঠিক আছে, এটা মুসলিমরা আমি দেখছি যে এরকম কিছু কাউন্টার নিয়ে আসতেছে, ধরেন স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতেছে, সেখানে সমস্যাটা হচ্ছে যে দেখেন আমরা এই যে পাকিস্তানি বা ইলন মাস্ক পাকিস্তানি গ্যাং গ্রুমিং গ্যাং নিয়ে কথা কেন বলছে এই কারণে যে সেখানে একটা কভার আপ ছিল। এটা কিন্তু এমন না যে অন্যান্যদের ব্যাপারে সে কনসার্ন না বা আমরা কনসার্ন না বা তারা করলেও কোনো অসুবিধা, সেটা না। প্রবলেমটা যে কারণে এটা নিউজে আসতেছে সেটা হচ্ছে যে সেখানে একটা কভার আপ ছিল। এবং কভার আপ ছিল মানে হচ্ছে যে আপনার এরকম বহু কেস আছে যে যেখানে ওদেরকে চার্জ করা হয় না, যেখানে আপনার ধরেন লেসার কোন একটা আপনার ক্রাইমে চার্জ করা হয়েছে। সো এই জন্য এই স্ট্যাটিস্টিক্স গুলো আপনার ফল্টি, মানে হচ্ছে যে এইখানে পাকিস্তানি বা মুসলিম গ্রুমিং গ্যাং এর যে পার্টিসিপেশন সেটা রিপ্রেজেন্টেশনটা আসলে অনেক কম, মানে আপনার স্ট্যাটিস্টিক্স অনেক কম, বাস্তবে সেটা হচ্ছে কম স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে। এবং তাই না, এখানে আরো মানে প্রবলেমটা হচ্ছে এইটা যে শুধুমাত্র যে তারা প্রস্টিটিউশন তাদেরকে দিয়ে করায় পয়সা পাতি কামাচ্ছে এইটা না, তারা তাদের অ্যাকচুয়াল যে আপনি তাদের এগুলো যদি দেখেন, যারা ভিকটিম, যারা তাদের কথাবার্তা যদি শুনেন, আপনি দেখবেন তাদেরকে কিভাবে আপনার করা হয়েছে, তাদেরকে কাফের টাফি বইলা, হ্যাঁ, নোংরা, তারপরে আপনার ওই দাসী এই ধরনের আর কি, তার যে লোয়ার ক্লাস, তাদেরকে যে ওন করা যায়, মুসলিম হিসেবে যে ওন করা যায়, এই ধরনের বহু বক্তব্য তারা সবসময় তাদেরকে দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু সাধারণ যে আপনার প্রস্টিটিউশন রিং যেগুলো, হ্যাঁ, চিন্তা করেন ভাই, মনে হয় না যে জাস্ট ফ্যান্টাসি প্রোপাগান্ডা, এইরকম হওয়া পসিবলই না একটা ইউরোপের মতো দেশে, বা কি ফকিনি ক্লাস যায় আপনার পাকিস্তানিরা যায় এই ধরনের কাজ করবে, এবং ইউকে অ্যাক্টিভলি সেটা কভার আপ করবে ইন দ্য নেম অফ আপনার ডাইভার্সিটি। এখানে পলিটিশিয়ান, এটা ইন দ্য নেম অফ না আসলে। তো দেখেন আমি এটা আগে বলছিলাম, এটা একটা বড় একটা ইস্যু। এখানে দুইটা খুবই আপনার এটার বলা আনহোলি অ্যালায়েন্স, দুইটা খুবই সমাজের জন্য আমি মনে করি যে ডেঞ্জারাস দুটো আইডিওলজিস একসাথে, দুইটা দেখতে পারে না, বাট দুইটা কমন এনিমি হচ্ছে যে প্রোগ্রেসিভ ভ্যালুজ বা প্রোগ্রেসিভিজম বা প্রোগ্রেসিভ ভ্যালুজের উপরে যে ডেমোক্রেসি গুলো দাঁড়ায় আসছে, তাদের দুইটারই কমন এনিমি হচ্ছে সেটা। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার কমিউনিজম, আর একটা হচ্ছে আপনার এই ইসলাম। এই দুইটা কিন্তু একটার ভিতরে কিন্তু আরেকটা কোনো নাই, মানে কোনো স্পেস নাই, কিন্তু একটার জন্য দুজনেই তো সমানতালে আমেরিকাকে হেড করে, তাই না? এক্স্যাক্টলি, এই দুইটা একসাথে ফোর্স হয়েছে যে এই মানে ইউএসএ বা ওয়েস্টার্ন যে ভ্যালুজ এর উপর দাঁড়ায় যে ডেমোক্রেসি যেগুলো আছে, এগুলাকে আপনার বাইরের থেকে আপনি করতে পারবেন না ভাই, হ্যাঁ, পরাস্ত করতে পারবেন না। এটার ভিতর থেকে আপনার এনার্কি এবং আপনার কেয়াস, এগুলোর মাধ্যমে, সোশ্যাল ডিসঅর্ডার, এগুলোর মাধ্যমে ভাই ভিতর থেকে ধ্বংস করে তারপরে আপনার আবার ফ্রম দ্য গ্রাউন্ড আপ এটা করতে হবে, বিল্ড আপ করতে হবে। সো এটা দুইটাই এক ফোর্স, মানে একসাথে যোগ হয়েছে আর কি। সো আপনি যদি দেখেন যে যারা কিনা এই জিনিসটা করতেছে, ইসলামিক এই ব্যাপারগুলোকে তারা ধরেন খুব একটা আমল দিচ্ছে না, কিংবা ধরেন এই জিনিসগুলো ওভারলুক করতেছে, এগুলো বেশিরভাগই ভাই খুবই কড়া ধরনের। আমি সোশ্যালিস্ট বলবো না, সোশ্যালিজম আরেকটা জিনিস, কিন্তু তারা নিজেদেরকে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট মানে সোশ্যালিস্ট বলতে করে না আর কি, মানে দ্বিধা করে না আর কি। হ্যাঁ, সো এই দুটো ফোর্স একসাথে আছে। এনিওয়ে, আপনি বলতে পারেন। এক সেকেন্ড আমি একটু তাহলে ঘুরে টুরে আসি। যদি আপনারা থাকেন তাহলে আমি আবারও যুক্ত হব, আর যদি না থাকেন তাহলে তো শেষ আর কি। তাহলে আপনারা কথা বলেন, আমি তাহলে একটু কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি হিকমাপ আপনি বলার আগে ওই ব্যাপারটা, মানে হাইজেনবার্গ ভাই যেটা নিয়ে বলছে, সেখানে যে এই তিনটা জিনিস যে আলাদা, পুরোপুরি ভাবে আলাদা, এবং এটা ডিরেক্ট কোনো কানেকশন নাই, এবং এটা একটার আরেকটার সিনোনিম ব্যবহার করা, এটা কিন্তু আপনার পুরো মানে যে ভাব সেটা কিন্তু করে ফেলতে পারে, মানে ডিরেল করে ফেলতে পারে। সেই জন্য আমি তাকে বলছিলাম যে একটু কেয়ারফুল হওয়ার জন্য এই কোনটা কি। এবং ওনার যে পেডোফিলিয়া, এটা কোনো জায়গাতেই ক্রিমিনাল কোনো অ্যাক্ট না আসলে। আমি জানি না যে পৃথিবীর কোনো দেশ আছে কিনা যেখানে পেডোফিলিয়া, অ্যাকচুয়াল পেডোফিলিয়া যেটা একটা ক্রাইম। চাইল্ড রেপ হচ্ছে ক্রাইম,
সেটা আপনি যেভাবেই করেন না কেন, সেটা আকৃষ্ট হয়ে করেন, আপনি আপনার সেক্সুয়াল গ্রাটিফিকেশনের জন্য করেন, যেভাবে করেন না কেন, যদি চাইল্ড রেপ এটা যদি এই কাজটা যদি হয় তাহলে পরে সেইটা হচ্ছে ক্রাইম। তো এইটার এখন এটা ঠিক আছে যে যদি কেউ দেখাইতে পারে যে আচ্ছা এটা একটা মেন্টাল ডিসঅর্ডার কিংবা সাইকোলজিক্যাল একটা কন্ডিশন, সেখান থেকে সে উদ্বুদ্ধ বলবো না, কি বলবো ওটাকে, ইনফ্লুয়েন্সড হয়ে ধরেন এই কাজটা করছে, হ্যাঁ এইটা হয়তোবা এই যে তার এইখানে তাকে চার্জ করা যায় কিনা, অপরাধ কিনা, হ্যাঁ এখানে হয়তো একটা ইয়ে থাকতে পারে, মানে এলিমেন্ট থাকতে পারে সেখানে। বাট আমি এই ডিস্টিংশনটা করতে চাচ্ছি, রাসিফ ভাই বলে দিচ্ছি আর কি, যে এখানে এটা অবশ্যই ফোকাসটা এখানে অবশ্যই যে চাইল্ড রেপটা হচ্ছে ক্রাইম, পেডোফিলিয়া এটা ক্রাইম না। সো এটা কেন হয় এইটা খুব একটা বেশি ম্যাটার করে না আসলে, যে কেউ যদি এই একটা করে, কেউ যদি চাইল্ড একটা বাচ্চাকে রেপ করে, সে কেন করতেছে এটা খুব একটা বেশি ম্যাটার করে না, এটা স্টিল এটা একটা ক্রাইম। জি। হ্যাঁ, before I say something, আমার ২ টা পয়েন্ট নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। I want to ask যে um ফারহাদ ভাইয়া, হাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপু বলুন। জি, না মানে আমি আসার পরে আপনি ঠিক কথা বলতেছেন না। আপনার কি ইস্যু হচ্ছে? না, সমস্যা নেই, সমস্যা নেই, বলেন। আমি যেটা বলব যে ভাইয়া, যে মানে আমি একটা ভিডিও দেখলাম। আমি আসলে ইকবাল ভাইয়া, ফর মাই পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, আমি আসলে রেপ বা কোনো অ্যাসল্ট এর ভিডিওস বা ইনফ্যাক্ট অ্যাসল্ট এর কোনো কনভারসেশন থেকে একটু দূরে থাকি। বাট আমি মূলত এক্স খুলছি কয়েকদিন আগে। তো এক্স তো অ্যাজ ইউ নো যে ইলন মাস্ক অনেক ওই করার চেষ্টা করতেছে, মানে অনেক এটা নিয়ে, মানে ইউকে গ্রুমিং গ্যাং নিয়ে উনি লাইক অনেকই ভিডিওস আসে আর কি। মানে ধরেন আপনি যদি ফেসবুক বা অন্য জায়গায় দেখেন ওই ভিডিওগুলো আসে না, বাট এক্স এ ঠিকই আসে। সো ওখানে ওরকম একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে বলতেছে যে ওকে এরকম হোয়াইট পিস অফ ক্র্যাপ, হোয়াইট হোর এরকম ডাকছে। তো তখন আমার ওটা দেখে এটাই মনে হলো যে বাংলাদেশি মেয়েদেরকে যেমন করে বলছিলাম না যে এদেরকে এত চুদো যে এদের ব্লাড, এদের বাঙালি পাকিস্তানি ব্লাড মিলে যেন এত বাচ্চা হয় যে এটা কখনো আমাদের এগেনস্টে ফাইট না করতে পারে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। মানে ইটস ফ্রিকিং উইয়ার্ড হাউ 9 মাসে 4 লাখ নারীকে রেপ করা। ইটস ফ্রিকিং ক্রেজি। মানে এটা না উইয়ার্ড একটা জিনিস যে তার মানে তুমি মাসেও যদি 30 জনকে রেপ করো, তাহলেও না, মাসে তাহলে তুমি ক্যালকুলেট করো। বাট জিনিসটা হচ্ছে কি যে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু প্রথমে এক্স এ জানতে পারলাম যে অ্যাপারেন্টলি এই গ্রুমিং গ্যাং এর পুরো জায়গাটার সাথে এই ইসলামটাও রিলেটেড। কিন্তু আমি ওটাই বুঝলাম যে আসলে সোশ্যালিস্ট, কমিউনিস্ট, প্রগ্রেসিভ, ফেমিনিস্ট, এই এলজিবিটিকিউ, এদের সাম কাইন্ড অফ রিলেশন আছে উইথ ইসলামিস্ট, যে এরা কোনোভাবে করতে দিবে না। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশের এক্সাম্পলটা দিয়ে দেখেন যে আপনি দেখতেছেন তো যে ধরেন যে বাংলাদেশে এই গভর্নমেন্ট ফল হওয়ার পরে ৩-৪ দিনের ২,০০০ প্লাস অ্যাটাক হলো। ওই ২,০০০ প্লাস অ্যাটাককে বৈধতা দেওয়ার জন্য প্রথমে কি করলো যে না এত অ্যাটাক হয় নাই, এটা হলো ইন্ডিয়ার প্রোপাগান্ডা। পরে যখন বের হলো যে ২০০টা ফেক নিউজ ভার্সেস ২,০০০ অ্যাটাক, এটা কোনো ব্লোন আউট অফ প্রপোর্শন না। যদি ২,০০০ অ্যাটাক হয়ে থাকে তাহলে ইটস নট ব্লোন আউট অফ প্রপোর্শন। তখন কি হলো যে না এই অ্যাটাকটা ওরা হিন্দু বলে হচ্ছে না, এই অ্যাটাকটা হচ্ছে বিকজ দে আর বেসিক্যালি আওয়ামী লীগ সাপোর্টার্স। মানে যদি ধরেন আপনি ৩-৪ দিনে যদি ইন্ডিয়াতে ধরেন ২,০০০ অ্যাটাক হতো মুসলিমদের উপরে, এদের পুরা গ্রুপ কি করতো আপনি শুধু ভেবে দেখেন। কিন্তু এই যে বৈধতাগুলা, এগুলা কিন্তু সব ধরেন এডুকেটেড মাসেসরা দিচ্ছে। ধরেন যে খুবই ভালো প্রাইভেট ইউনিভার্সিটি টিচার্সরা এরকম দিচ্ছে, খুবই ভালো ইংলিশ স্পিক করে, একদম ধরেন যে ভেরি লেফটিস্ট টাইপ অফ কথাবার্তা বলতেছেন। তারপর আপনি একটা জিনিস দেখেন যে ফরহাদ মাজার হঠাৎ করে সে লেখা শুরু করলো যে হাউ ইসকন ইজ আ জঙ্গি রাষ্ট্র, এই সেই জঙ্গি গ্যাং, এই সে পরে ইসকনের ওইখানে যে ফুল দিল, ঠিক আছে? হঠাৎ হিকমা আপু, আমি একটা জিনিস আসলে আমাকে যদি বলেন আর কি যে এই জিনিসের ব্যাপারগুলো, আমি আনফরচুনেটলি আমি এগুলো নিয়ে আসলে কিছুই জানি না। কোনো জাস্ট কয়েকটা জিনিস জানি যে আপনার এই কিছু আন্দোলন হচ্ছিল এবং সেখানে কিছু লোকজন মারা গেছে, এবং বর্তমানে একটা এরকম একটা ইয়ে আছে আর কি, আপনার ইন্টারিম একটা গভর্নমেন্ট আছে যারা একটু ইসলামকে ছাড় দিয়ে। আপনি দ্য ডায়ালগ পেজের অ্যাক্টিভ শ্রোতা এবং বক্তা, আপনি জানেন না দেশ সম্পর্কে? না, আমি এই যে ফরহাদ মাজারটা যে তারপর কি ঘটনা ইসকন, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি মানে একদমই জানি না আসলে। বা আমি ডায়ালগ পেজে যদি গিয়ে কথা বলি, সেটার একমাত্র কারণ হচ্ছে যে ওই যে যেটা আমি তাদেরকেও বলছি যে সেকুলারিজম, বা আমি মনে করি যে সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের অধিকার সমান, অধিকার সমান রেখে আর কি প্রত্যেককে ইকুয়ালি ট্রিট করার জন্য যদি একটা পদ্ধতি থাকে, সেটা হচ্ছে সেকুলারিজম। কারণ এটা কাউকেই ডিসক্রিমিনেট করে না, কাউকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেয় না। যেহেতু বাংলাদেশে
এখন এই যেটা হচ্ছে আর কি, সেটা একটা বিশাল একটা অ্যাসল্ট আপনার সেকুলারিজমের উপরে। এটা ইসলামপন্থী অনেক কিছু হচ্ছে, আমি যেগুলো শুনতেছি আর কি, ধরেন মাইনরিটিস যারা, তাদেরকে আপনার ইয়ে করা হচ্ছে, আপনার তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে অপ্রেস করা হচ্ছে, তারপর ধরেন বৈষম্য করা হচ্ছে। এটাও শুনছি যে চাকরি এখানে বের করে দিচ্ছে বা মুসলিম, এই দৃষ্টিকোণ থেকে আর কি, হ্যাঁ, যে আমি কনসার্ন বাংলাদেশের জন্য। বাট অ্যাকচুয়ালি আপনার কে কি কোথায় কি করতেছে, ফরহাদ মাজাই, যে আমি নামটা বহু শুনছি, আমি এটার চেহারাও দেখিনি কোনোদিন, আর 3-4টা হয়তো নাম নিয়েছি। আমি জাস্ট এটা বলতেছি আর কি, যে আমি ওই যাতে করে হিকমা আপা যদি আমাকে বলেন আর কি, তো আমি আসলে বুঝবো না কোনটার সাথে কি হইতেছে। হ্যাঁ, এটা জাস্ট আচ্ছা, বেসিক্যালি ফরহাদ মাজার ইজ সর্ট অফ লাইক আ গাই যে এই মুভমেন্টে a lot of people say যে এই মুভমেন্টের অনেক হিউজ একটা পার্ট, he was a huge part of this movement intellectually, because উনি একটা বই লিখছিল গণ অভ্যুত্থানের উপরে, এবং গণ অভ্যুত্থানের পরে মানে যা যা স্টুডেন্টরা চাচ্ছে, such as কনস্টিটিউশন ইয়ে করা বা ডিক্লারেশন দেওয়া, এগুলো অনেকটা মিলে যাচ্ছে। বাট আমি ফরহাদ মাজারকে একটা এক্সাম্পল হিসাবে আমি বুঝাই, ধরেন হি ইজ সামওয়ান যে, ধরেন বাউলদের উপরে যখন মাজারের উপরে যখন অ্যাটাক হয়েছে, তখন উনি খুব বলতেছে যে মাজারের উপর কেন অ্যাটাক হবে, এটা বাংলাদেশের যে ইসলাম সেটার উপর অ্যাটাক হচ্ছে। পরে হিন্দুদের উপর যখন অ্যাটাক হলো, তখন হঠাৎ করে সে বলা শুরু করলো যে ইসকন একটা জঙ্গি সংস্থা, ঠিক আছে। তারপর ঠিক 7 দিন পরে সে ইসকনের মন্দিরে যে ইসকনের মানুষকে জড়ায় টড়ায় ধরে আসলো, তো সবাই তো তখন খুব হাসাহাসি। এরপরে আমি ভাবলাম যে মেবি ওর মেন্টালিটিটা একটু ঠিক হয়েছে। তো জানেন কি হয়েছে, ওই দিন আমি দেখি ওনাকে একটা ছেলে আস্ক করছে যে এই যে ধরেন যে অনেকে ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ার চেষ্টা করতেছে, এটা নিয়ে আপনার কি মন্তব্য? উনি বলে কি, নিউ স্টেট মানে এই যে আমাদের যে মডার্ন স্টেট, এগুলা বলে প্রত্যেকটাই ধর্মভিত্তিক রাষ্ট্র। এবং এটা নিয়ে তেমন, মানে আমি অবাক হয়ে গেছি এই কথাটা শুনে যে উনি কি বলতেছে। এবং আমি ওটাই, মানে আমার কাছে সর্ট অফ মনে হচ্ছে যে লেফটিস্ট এন্ড ইসলামিস্ট ওদের একটা সর্ট অফ বিয়ার্ড একটা রিলেশন, এবং এটা বাংলাদেশেও, এটা বিদেশে না, আনহোলি অ্যালায়েন্স। হ্যাঁ হ্যাঁ, একেবারেই এটা আমার কাছে একদম কিন্তু দুইটা কিন্তু দেখেন, মানে আইরনিক ব্যাপারটা হচ্ছে, দুটার ভিতরে একটার জন্য কিন্তু একটার ভিতরে আরেকটার জন্য কোনো স্পেস নাই কোনো ধরনের। আপনার কমিউনিজমে ওরা লাথায় ভাই ধর্ম বাইর করবে, আবার ধর্মের মধ্যে কিন্তু ভাই ওরা যে এই জিনিসটা ওদের কিভাবে জাকাত মাকাত এগুলোতে কিন্তু যে সিস্টেম যেটা কমিউনিজম, এইটার কোনো ইয়ে নাই, স্থান নাই। বাট দুইটার যেহেতু কমন এনিমি এই বর্তমান পৃথিবীতে হচ্ছে যে আপনার যে যেটা আমি বললাম যে ওয়েস্টার্ন ভ্যালুজের উপর যে দাঁড়ায় যে ডেমোক্রেসি যেগুলো আছে, এগুলো কমন। সো এই দুটা একসাথে হাত মিলাইছে এখন। এবং এটা তো একদিনে হয় নাই, গত 20-30 বছর যাবত সমস্ত এলিট যে ইয়েগুলো আর কি, এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো আছে, সেখানে তো র্যাম্পেন্ট মার্কসিজম, হ্যাঁ, আপনার এই প্রফেসর এগুলো মানে ইনসাইন অবস্থা। তাই আপনি দেখেন এই যে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, গত ইলেকশনে আপনার যে কমলা হ্যারিসের সাথে যে আপনার ভাইস প্রেসিডেন্সিয়াল নমিনি বা নমিনি না ক্যান্ডিডেট আপনার টিম ওয়ালস, সে হচ্ছে আপনার মিনেসোটার কারেন্ট গভর্নর। এই ব্যাটা সে কিন্তু একজন স্কুল শিক্ষক ছিল আর কি, স্কুল শিক্ষক, ঠিক আছে। এবং আমি জানি যে এই হাই স্কুলের টিচার আর কি, হাই স্কুলের শিক্ষক, এগুলো বেশিরভাগই আমেরিকার পাবলিক স্কুলগুলো বেশিরভাগই যেসব টিচার যেগুলো আছে, এগুলো বেশিরভাগই লেফট লিনিং। এই লোক, এই টিম ওয়ালস, সে 30 বার ভাই, 30 বার সে চায়নাতে গেছে, চিন্তা করুন, 30 বার, বুঝতে পারছেন? 30 বার সে চায়নাতে গেছে। এবং যদিও সে করে আর কি, মানে কমিউনিস্ট পার্টি যেটা, সেটার সাথে তার যে সে কোন কমিউনিস্ট পার্টির লিডারের আপনার মেয়েকে তার ডেট করতে বা সামথিং লাইক এগুলো আসছে, বাট কমিউনিস্ট পার্টির সাথে যে তার কোনো ধরনের কানেকশন, এটা সে ডিনাই করতেছে অফকোর্স, কারণ ইউএস আমেরিকাতে মানে ওভারঅল মানে মানুষজন এই কমিউনিজম এটাকে পছন্দ করে না, ঠিক আছে। তো এই জন্য তারা অলওয়েজ তারা এই জিনিসটাকে ডিনাই করে। তারা এই জন্যই বলতেছিলাম যে সোশ্যালিস্ট বলতে মানে কমফোর্টেবল, এখানে মানে অনেকে সোশ্যালিস্ট এইটা বলতেও তারা কমফোর্টেবল ফিল করে না, কারণ অনেক লোক সোশ্যালিজম এবং কমিউনিজমকে একসাথে দেখে, বা অ্যাটলিস্ট ছোট ভাই বড় ভাই হিসেবে দেখে আর কি। সো এরা কিন্তু ডিনাই করে সেই জিনিসটা। বাট চিন্তা করে দেখেন যে একটা সাধারণ মানুষ, সাধারণ একটা নাগরিক কে ভাই 30 বার এসে যায় ভাই আপনার চায়নাতে যায়। হ্যাঁ, ইটস জাস্ট ভেরি উইয়ার্ড। এই ধরনের কানেকশন গুলো দেখেন, প্রেসিডেন্ট ইলেকশন সেটা বলছে যে কতখানি বড় মদত বা কতখানি বড় আপনার এই ইনফ্লুয়েন্স এই ধরনের মতবাদের আছে আর কি, যেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনও চলে আসছে। যদিও এটাকে তো অবশ্যই যে পার্টি জিতছে আর কি, রিপাবলিকান পার্টি বা ট্রাম্প, ওরা তো অবশ্যই এক্সপ্লয়েট করছে সেই জিনিসটাকে। চায়না টিম বা চায়না বাইডেন এগুলো বলে তো চায়নার সাথে যে আপনার, বা ট্রাম্প যেভাবে বলে চাইনা, হ্যাঁ, চায়নার সাথে আপনার কানেকশনটা দেখায়, অবশ্যই তারা এটাকে এক্সপ্লয়েট করছে। বাট আমি জাস্ট দেখাচ্ছি আর কি যে এইটা আমেরিকান পলিটিক্সে একটা এই মার্কসিজম এবং এই আপনার যে ওভারঅল যে আপনার সোশ্যালিস্ট চিন্তা ভাবনা যেটা, এইটা কিন্তু বড় একটা জিনিস। এবং যেটা বললাম যে যেহেতু তারা এই আমেরিকার মতো একটা বিশাল ক্যাপিটালিস্ট একটা এই যে ইকোনমি, এটাতে তো বাইরের থেকে ভাই কোনোভাবেই নিতে পারবে না, এমনকি চায়নাও নিতে পারবে না। এটার একমাত্র উপায় হচ্ছে ভিতর থেকে ভাই। স্ক্রিনটা কি দেখা যায়? এটা জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, একদম মিলছে, আসলে একদম মিলে গেছে এই জিনিসটা।
না কিন্তু কিন্তু এরপরে কি হবে? ধরেন এটা তারা সাকসেসফুল হলো। এরপরে কি হবে? এরপর তো তারা নিজেরা মারামারি করবে, তাই না? উম, এটা কি ট্রু? কেন ইসে তো চায়নাতে তো ভাই উইগরে মুসলিমরা মনে করেন বাস দিয়ে আকাশে তুলে রাখছে, কিন্তু সেটাই বলতেছি। তারপরে বাংলাদেশে ধরেন ওরা যদি আবার মোটামুটি ভালো অবস্থায় চলে যায়, তখন তো আবার এরা বাট ওই হ্যাঁ বেঁচে বাট গেল। চায়নার কথা ফারাজ ভাই আমি যেটা বলবো যে চায়না ইজ আ প্লেস ওয়্যার মুসলিমস আর দ্য মাইনরিটি। ইস্যু হইলো যে যদি এটা কোনো মুসলিম মেজরিটি কান্ট্রিতে হয় যেখানে মুসলিম এবং এই সোশ্যালিস্ট বা লেফটিস্টদের একটা আনহলি অ্যালায়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু মুসলিমরা অনেক বেশি ঠেকাবে, লাইক হোয়াট হ্যাপেন্ড ইন পাকিস্তান এন্ড ইরান। হোয়াট ডু ইউ থিংক? আচ্ছা, এনিওয়ে আমি আসলে আর এইটাতে ঢুকতে যাচ্ছি না। এই হ্যাঁ, ওটা ডিসকাশন লিফট করি ভাই, আমরা দেখি দর্শকের কাছে যাই। হ্যাঁ, বলেন ভাই, মানব আপনাকে যুক্ত করেছি, আমি একটু বলবো। মানব আনমিউট করতে হবে। আচ্ছা, মানব ভাই কথা বলতেছো না তুমি? আচ্ছা ফরাজ ভাই, ওই যে ডিমানোর ব্যাপারটা আমি যেটা বলতেছিলাম যে যে ওদের তো ওই যে যেভাবে আসিফ ভাই বললো আর কি, যার এটা তো ছোট, এটা তো এই হয় নাই যে আপনার কি যেন এটা বলে হাইজি হয় নাই, তো এটা চেক তো করার দরকার নেই, তাই না? এটা তো চেক বা আপনার না চেক না, এটা কি বলে আপনার যে ওয়েট করে যে ইদ্যত ইদ্যত করারই দরকার নেই, এটা এত ছোট। হ্যাঁ, এত ছোট, এত কোনো অসুবিধা নাই ইদ্যত করা ছাড়াই। সেই জন্যই বলতেছিলাম যে ভাই মানে এটা তো মানে রেকর্ডে আছে আর কি যে মুমিনদেরকে মাছ বানাই দিচ্ছেন ভাই, যে ডিমের উপরে না, 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 ডিম ফেলে আমি দিলে বলছি যে মানে কত ছোট আপনি জাস্ট ওই আপনার ওই বিগ ব্যাং এর যে আগে আর যেতে পারেন না, হ্যাঁ? আপনার এটা ওই এক্সপেনশন হচ্ছে, এটাকে যদি আপনি উল্টা দিকে যান, আপনি দেখবেন যে জাস্ট আইডিয়াটা আর কি বিন্দু দিকে চলে আসে। আমি সেটাই বলতেছি যে যে ছোট কত কচি ভাই, আপনি কচি কথা বলেন না, আমি চিন্তাছি যে কত কচি ইসলামে কত কচি অ্যালাউড, মানে 5 বছর 3 বছর যাইতে যাইতে কি ভাই মানে ডিম বানাও কেউ রেপ করে দিচ্ছে নাকি ভাই? হ্যাঁ, সেটাই চিন্তা করছিলাম আমি, যে হয়তো বা এই যে হাদিস হুদিস ঘাটাঘাটি করলে দেখবেন কোন সাহাবী ভাই কোন ডিম বানাওকে রেপ করছে বোধহয়, হ্যাঁ এরকম। কারণ যেহেতু মানে কোনো ইয়ে নাই তো ভাই, কোনো লিমিট নাই তো, কোনো ধরনের মানে লোয়ার লিমিট নাই তো, একেবারে ডিম বানিয়ে দিছে রেপ করে ভাই কোনো সাহাবী হয়তো। কোচ ইজ ডিজায়ারেবল, হোয়াই নট মোর এন্ড মোর কোচ। কচি হইতে হইতে একেবারে ডিম বানানো পর্যন্ত চলে গেছে ভাই, হ্যাঁ বাচ্চাই হয় নাই ভাই, ওটা রেপ করে দিচ্ছে এখনো। যাই হোক, I don't get the joke though. না না মানে যোগ না মানে আমি what's the context? Sorry, I don't get the context. ওই আমাকে আপনি ইয়ে ফারাজ ভাই একটু এক্সপ্লেইন করেন। ওই বাচ্চা এই আপনার একটা কোন একটা মুমিন আসছিল, সে হয়তো বা আপনার ওই ইসলামে আপনার দাসী এবং বাচ্চাদের সাথে আপনার জন্য আলী যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে রেপ করছিল, ওইটা নিয়ে আর কি, যে হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক, এটা এটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, এই জন্য আর কি তার ইদ্যত দেখা দরকার নেই, ইদ্যত ছাড়া এই জন্য আলী করতে পারবে, ওইটা নিয়ে কথা বলতেছিল। এবং ইদ্যতের এখন আপনি চিন্তা করে দেখেন যে একটা ইসলামে তো আবার ওরা তো আবার বলে যে 9 বছর বয়সে আপনার রেডি হয়ে যায়, তাই না? তো তো এই তাই না, এটা তো ওরা বলে যে 9 বছর বয়সে হইতে না, না, নিতে পারলেই দিতে হবে ভাই, এটা আপনার সেটাই নিতে পারে, কিন্তু বলছে যে তাদের অনুযায়ী তো 9 বছরে তো তারা রেডি হয়ে যায়, কারণ 9 বছরের পিরিয়ড শুরু হতে পারে, আবার দেখায় ভাই এই যে দেখেন এখানে ভাই 5 বছরে একটা ইয়ে হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, এই ধরনের দেখায় না। তো আমি বলছি যেখানে কিনা কোনো ধরনের ডাউট নাই, কোনো ধরনের ডাউট নাই, তাদের কথা হচ্ছে 5 বছরে তো ডাউট থাকতে পারে, যেহেতু এরকম রেকর্ড আছে, হয়তো বা আপনার সে ইয়ে প্রেগনেন্ট হইতে পারে না হইতে পারে, কিন্তু ওই আলী নাকি ও তার ক্ষেত্রে ও তো খুবই মানে কনফিডেন্টলি বলছে আরে তোর তো বাচ্চা, এটা তো কোনো অসুবিধা নাই, কারণ এটা কোনো সম্ভাবনাই নাই ভাই এটার ইয়ে হওয়ার, মানে ওই হাইজ নাকি ওটা হওয়ার, মানে কতখানি ছোট চিন্তা করে দেখেন। সো ওই কতখানি ছোট এটা চিন্তা করতে করতে আর কি আমি যে মুসলিমদের জন্য যে কত ভাই, যে কচি অ্যালাউড। আমি একটা ভিডিও দেখছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার ভাজাইনাল ডেপথ কতটুকু থাকে আর কি, অ্যারাউন্ড হ্যাঁ, আমার 2 মনে ইঞ্চ আছে। টু at max 2 inch to 1.5 inch। হ্যাঁ, I think তো Adam something ইয়েতে। তো এখন চিন্তা করেন যদি ওইরকম একটা বাচ্চার সাথে করার জন্য আলী, আরে এত ছোট শুরু হয় নাই, এদের অ্যাকচুয়াল সাইজেস কতদূর ছিল ভাই? না এক্সারসাইজ না, 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 এটা আপনি ঠিক আছে দেখেন, এটা তো আপনি ইয়ে করতেছেন, ধরে নিচ্ছেন যে তাদের একটা কনসার্ন ছিল অ্যাটলিস্ট যে তারা ইয়ে হবে না আর কি, ইনজুর্ড হবে না এটা এখান থেকে। মানে মুমিনদের মধ্যে যেটা কথা বলে আর কি, যে নিতে পারলে দিতে হবে, ওইখানে যে হ্যাঁ, তারা এটা নিতে পারলেই হ্যাঁ, দিতে হবে, এরকম ওইটা তো ধরে আর কি বলতেছে। তো এরকম একটা ছিল না যে আপনার কিরকম, আমি জ্ঞান এই জিনিসগুলো এত বা তারা কিভাবে ওই যে আপনার একটা ছিল না যে ফেরে ফুটে ভাই কি একটা হলে পরে তারপর শুধুমাত্র তখন একটা জরিমানা আসছে যে এটার কথা মনেই করেন না ভাই, মনেই করেন না ভাই, সরি আমি সেটাই বলতেছি যে চিন্তা করে দেখেন, এদের তো কোনো কনসার্ন নাই ভাই আসলে, তাই না? সো এই জন্যই বলতেছিলাম আগে, অবভিয়াসলি এটা একটা ইয়ে জাস্ট একটা জোক, বাট আমি বলতেছিলাম আর কি যে তাদের যেহেতু কোনো ধরনের লোয়ার লিমিট নাই আর কি, তো আমি বলছিলাম যে যে একটা বাচ্চা আপনি ছোট বাচ্চা এর ছোট আরো কম বয়সে হইতে একেবারে ডিম মানু পর্যন্ত চলে যান, দেখা যাবে যে কোনো না কোনো সাহাবী কোনোদিন একটা ওই কোনো হাদিস হয়তো বা আছে যে ডিম মানুকে রেপ করে দিচ্ছে আর কি, হ্যাঁ এরকম বলতেছিলাম আর কি, যদি জোক, যে এটা জাস্ট মানে আমার ফ্রাস্ট্রেশনটা বোঝানোর জন্য যে এদের মানে কোনো ইয়েই নাই, মানে কোনো ধরনের কনসার্নই ছিল না,
হ্যাঁ, এদের একমাত্র কনসার্ন ছিল ওই মেয়েটার জন্য। চিন্তা করে দেখেন, একমাত্র কনসার্ন সে যে তাকে যে ধর্ষণ করলো, এইটা যে একটা বাচ্চা মেয়ে, এইটা কোনো কনসার্ন নাই। কনসার্ন হচ্ছে যদি মানে প্রেগনেন্ট হয়ে যায় বা আগে থেকে যদি প্রেগনেন্ট থাকে, আমি যে করলাম, তাহলে পরে এটা বাচ্চা হলে এটার বাপ কে হবে, এই একমাত্র কনসার্ন এইটা। এবং সেই কনসার্নটাকে সে ইয়ে করে দিল, যে মানে রিজেক্ট করে দিল, এটা বলা যে সে এত ছোট যে এটার তো মানে এই হাইজ শুরু হয় নাই, সো এটার মানে কি প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পুরো ব্যাপারটার মধ্যে একমাত্র কনসার্ন হচ্ছে এইটা তার, যে বাচ্চা হইলে পরে বাপটা কে হবে। বাচ্চারা পেটে তো ভাই ভাত খাইছেন, বাচ্চারা করছেন, একই তো কথা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই আসলে। এমনিতে ওইটার ব্যাপারে নট টু চেঞ্জ দ্য টপিক, বাট ফার্জ ভাই ওটা দেখছেন যে যে রিমুভ বাবরকে যে বের করে দিছে জেল থেকে? হ্যাঁ হ্যাঁ, দেখলাম, তো ভালো সেলিব্রেশন হয়েছে। হ্যাঁ, হোয়াটস ইউর অপিনিয়ন অন দ্যাট ইস্যু? বিকজ আই রিমেম্বার এটা অনেকদিন আগের কথা, লাইভে আমরা দুজন ছিলাম এবং কেউ একজন আসছিল, সো এটা কি কার মানে কথা বলতেছেন, কার কথা বলতেছেন? বেসিক্যালি ভাই বাবর বাবর ওয়াজ বাংলাদেশের একটা না, সেটা দেওয়া আপনার হয়েছে। বিএনপির সময় যে আপনার খুবই করাপ্ট একটা হ্যাঁ ইয়ে হ্যাঁ ছিল, হ্যাঁ সেই কি? হ্যাঁ হ্যাঁ 10 ট্রাক ওই 10 ওই ট্রাক ওয়েপন Wow. পাঠাইছিল চায়না থেকে, ইউজিং এই ধরো চাকমা বিচ্ছিন্নবাদদেরকে টু বেসিক্যালি তো না, আমার মনে আছে যে অনেকদিন আগে আপনার সাথে কথা হচ্ছিল ফারাজ ভাই, এবং আপনি বলতেছিলেন যে হ্যাঁ এমন অ্যাক্ট করতেছে যে মানে অ্যান্টি ইন্ডিয়া, এখন এটা যে কোথায় যে লিমিটটা হবে, বাট যেভাবে ফুল দিয়ে একদম বরণ করে নিল মানুষ এবং যেভাবে স্লোগানিং, হোয়াটস ইউর অপিনিয়ন অন দিস হোল থিং, এই বাবরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা? মুখোশ খোলা ভালো, বাঙালি যে মুখোশ পরেছিল মুখোশ খুলতেছে, ভালো হচ্ছে এটা। আমার যদি আগামীকালকে তারা যদি গাজওয়াতুলহীন করতে চায়, আমি ফুল অন সমর্থনে আছি ভাই, প্লিজ করেন গাজওয়াতুলহীন। আই ওয়ান্ট টু সি কিভাবে আপনার গাজওয়াতুলহীন কথা দেখতে চাই আমি। আমি ফরাজ ভাই, সমর্থন করি। এর আগে কি আপনার তাহলে এই জিনিসটা অ্যাটলিস্ট ফ্রাস্ট্রেশন, আপনি অবশ্যই ফ্রাস্ট্রেশন থেকে বলতেছেন, কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা ভাই যে পার্টিটা পাওয়ারে ছিল, এবং এটা তারা যে এই জিনিসগুলোকে পুরোপুরি 100% ইয়ে করে ফেলা নাই, মানে 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 উইদাউট যেটাকে বলে আর কি, পুরোপুরি একেবারে নির্মূল যে করে দেয় নাই, পুরোপুরি নির্মূল করে দেয় নাই, এটার জন্য মানে তারা কিছুটা না, মানে অনেকখানি মানে ব্লেম পাওয়ার ইয়ে না, মানে যোগ্য না, তাদের উচিত ছিল না ভাই। অলমোস্ট একটা বার কিন্তু পাওয়ার মানে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেছিল 1975 বা ওই সময়, ঠিক না? আবার তারপরে আবার আসলো, কি করার ওই কথা সময় কিন্তু তাদের বলতেছেন উচিত ভাই? ছিল তো পুরোপুরি ভাবে এটা ইয়ে করে দেওয়া, একদম 100%। কাদের উচিত ছিল? ইন্ডিয়ান আওয়ামী লীগের কথা বলতেছি, আওয়ামী লীগ তারা না যখন পাওয়ার ছিল। ইকবাল ভাই, এটা একটা ভুল ধারণা, বিকজ এখন যেরকম ধরেন আওয়ামী লীগের অনেকের উপর অ্যাটাক হচ্ছে বিকজ মানুষের ক্রোধ, রাগ, অনেক কিছু, ঠিক আছে, ঠিক, কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে ওয়েস্টার্ন অনেক মিডিয়া, নিউজ পেপারসে আওয়ামী লীগের সমর্থনে না, বাট আওয়ামী লীগ নেতা কর্মীদের হিউম্যান রাইটস নিয়ে অনেক কথা উঠতেছে। এই যে যখন আমাদের 2013-তে ধরেন এই যে আসিফ ভাইরা যে করলো, গণজাগরণ মঞ্চ করলো, ওই সময় যাদের ফাঁসি হয়েছে তাদের ব্যাপারে অ্যামনেস্টি, হিউম্যান রাইটসরা বলছে যে দিস ইজ বেসিক্যালি সাপ্রেশন অফ অপোজিশন পার্টিস, এবং হ্যাঁ হ্যাঁ হাসিনা হ্যাঁ, তো ইজ এখন দেখতেছেন তো এখন তো দেখতেছেন যে এরা তো কেয়ার Hasina করতেছেন। is widely criticized for treating her opposition in a very repressive way, and it is a fact that she was very dictatorial আর কি। তো এখন প্রবলেমটা হলো কি, বাবরকে যদি ফাঁসি দিত, বা শুধু বাবর না, ফারাজ ভাই আপনার বোধহয় মনে আছে যে আমাদের আরেকজন যে আহ, হুজুর যে বের হলো, এবং তখন অনেক নাস্তিকরাও এরকম বলছে যে না এটা তো কয়েকদিনের জন্য বের হচ্ছে, বাট হি স্টিল আউট অফ রহমানি নাম, আপনার কি মনে আছে? যে এই রাজীব হত্যা, তারপর আসিফ মনে ভাই, আছে, মনে আছে। জি, উনিও কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে যদি তখন ফাঁসি দিত, তখন এটাই হতো যে নট এনাফ প্রুফ, অপোজিশনে নাই। বিকজ লেট মি টেল ইউ সামথিং ইকবাল ভাই, আই ওয়াজ ওয়াচিং আ লাইভ, এন্ড ফার্স্ট ভাই গেস এটা কার লাইভ ছিল? আপনার অনেক ফেভারিট একটা পার্সোনাল লাইভ, আই ডোন্ট নো কার লাইভ ছিল। আপনি একটু গেস করেন। কি নিয়ে বলা লাইফ দরকার নেই আপু। মেয়ে মানুষ, এই মেয়েটা, এবং তার 1 সপ্তাহ ইজ লাইক 5, 6, 7 endless years. ও আচ্ছা, ওকে। সো তার একটা লাইভ দেখতেছিলাম উইথ আ পেজ which is সে called এখন Babur. সে লাইভ করে এখন, আবার এখন সে সে লাইভ লাইভ করে? করে না, she was bought as a guest to this live, like আচ্ছা থাকে না যে আমরা যে ইম্পর্টেন্ট মানুষজনকে ডাকি, ওকে ডাকা হয়েছে। So she আচ্ছা। herself is an atheist, she herself leads a very flamboyant life and good for her, I'm happy for her. সে এরকম একটা পেজ which is back progressive এ যে তারা হলো বলে আসে যে apparently এই যে ধরেন যে এই যে মোল্লা, কাদের মোল্লা, তারপরে এই নিজামি টিজামি, এদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সময় শাহবাগ মুভমেন্ট সাপোর্ট করে নাই, কারণ এটার সপক্ষে বলে এনাফ প্রুফ ছিল না, এনাফ এভিডেন্স ছিল না। এমনকি সে বলে এই জিনিসগুলা মানে ডিরেক্টলি ফ্যামিলি যারা ভিকটিম তাদের কাছ থেকে দেখেছে, এবং সে মনে করে যে হেফাজতের উত্থানটা ওই দিন রাতেও যেদিন বলতেছিল ধরেন আমার আপনার ফারাজ ভাইয়ের মতো মানুষকে ফাঁসি দেওয়া উচিত, ওইটা বলে একটা নির্যাতিত শ্রেণীর উঠে দাঁড়ানো,
সেইগুলা বলে আসছে, এবং বাফ প্রগ্রেসিভের মানুষজন যারা এত অ্যান্টাই ফ্যাসিজম, তারা বলছে যে ইন্ডিয়া যে লেভেলে বাংলাদেশের এগেনস্টে প্রোপাগান্ডা করেছে, আপনার কাছে কি মনে হয় না যে মুমিন সমাজ অনেক রেস্ট্রেইন ভাবে অ্যাটাক গুলা করেছে অন হিন্দুস, অনেক রেস্ট্রেইন দেখিয়েছে, মানে 2000 আরো প্লাস আরো অ্যাটাক আরো গুলো অনেক, আরো ইয়ে করা হচ্ছিল, ধ্বংস করা হ্যাঁ হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ, আরো ধ্বংস করা উচিত ছিল। সো এইটা বাদ তারপরে বাদ দেন আপু, ফার্স্ট ভাই, এই বুলশিটের হ্যাঁ, কথা শুনতে বুঝছেন ইচ্ছা না? করতেছে না আমার। the first ভাই, guess what she said about another female atheist, very prominent female atheist এর ব্যাপারে কি বলছে, আপনার কি মনে হয়? কোন এথিয়াস ডাইরেক্টলি বলে দেন আপু, আমার এই বেসিক্যালি সম্পর্কে তাসলিমা নাসরিন আছে না, তাসলিমা জি নাসরিন, তারপরে তাসলিমা নাসরিনের ব্যাপারে বলছে কি যে তাসলিমা নাসরিন ইজ ভেরি অ্যাভারেজ, হার রাইটিংস আর ভেরি অ্যাভারেজ, এবং এটা যারা এক্সট্রিম রাইট তারা বেসিক্যালি তাকে তাসলিমা নাসরিন বানাইছে, সে এমন কিছু না। এবং মানে বলছে যে ধরেন আমি আপনি ইকবাল ভাই, মানে নাম ধরে তো আর বলে নাই, বাট বলছে যে বাংলাদেশের বেশিরভাগ এথিস্ট হলো হিন্দুত্ববাদী এজেন্ডা ফুলফিল করা। গুড। বুঝেন আপনি? ওকে, শিওর, এটা এটা তার অপিনিয়ন হইতে পারে, আর যেহেতু একজন রিকশাওয়ালার সাথে থ্রিসম করা মহিলা বলছে, এটা তো সত্যি হতে যাবে, তো কোনো ভয় নেই। ও ও আচ্ছা আচ্ছা, ওয়াও, ওকে। ইকবাল ভাই এত করে ভাই বুঝছেন। আমি অনেকদিন যাবত ইয়ে নাই তো, কোনো কানেকশন মানে কোনো ধরনের ইকবাল ভাই, whatever. তাসলিমা নাসরিন এভারেজ রাইটার, ওকে, ঠিক আছে, ফাইন। Whatever. What she writes is, how did he ended up having sex with two rickshaw pullers? Yeah, anyway, আমি এখন বুঝতে পারলাম আমাকে যে আপনি কাদের কথা বলছেন, বাট এনিওয়ে এটা কি বলবো এটাকে, এটা মানে 10 হাত মানে বাঁশ দিয়েও ভাই টাচ করার টপিক কথা বলতেছি, নট হারসেলফ, এটা করতে যাচ্ছি না, সরি। হ্যাঁ, আই মিন জি ভাইয়া। গ্রোটেস্ক সমস্ত কথা বলতে। বাট আমার এই পয়েন্ট গুলা বলার এটাই ইয়ে ছিল যে যদি বাবর না, শুধু যদি এই নিজামি টিজামিদেরকেই ফাঁসিতে লাগাইছে বলে কত একটা কিছু। সমস্যা হয়েছে, তো জি 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 হিপ-হপ জি একটু ভাইয়া। কন্ট্রোল করেন। জি অবশ্যই ভাইয়া। আচ্ছা, বাট সেটা এই যে দেখেন বাবু টাবুরদেরকে ফাঁসি না দেয়া, বাট নো, আচ্ছা আপু, ঠিক আছে, আমরা মুভ অন করি, এই যে একই কথা বারবার ইয়ে করে মুভ অন করি। আচ্ছা আচ্ছা চিত্তে আচ্ছা। ফাগুনিতে তালে তালে সালি ফাইমাউল্লাহ উনি বলছে যে আমি দেখেছি আমার প্রতিবেশীদের একজনকে দাদি হয়ে যেতে 21 বছর বয়সে। তো 21 বছর বয়সে একজন দাদি হওয়া কিভাবে সম্ভব? সে যদি 10 বছরে সন্তান নেয়, তার সন্তান আবার যখন 10 বছরে পিউবার্টিতে যায়, তার মেনস্ট্রুয়েশন হয়ে সে বালিকা হয়ে যায়, তো তখন হচ্ছে যদি বাচ্চা নেয় তখন আরেক বছরে সে বাচ্চা হয়, তার বয়স 21 হয়। তার মানে দাদির বয়স যখন 10 ছিল তখন সে তার মেয়েকে প্রসব করছে, সেই মেয়ে যখন 10 বছর ছিল সে আর একটা সন্তান প্রসব করছে, তার বয়স তখন দাদির বয়স তখন 21 বছর হয়েছে। তো এগুলো অহরহ আছে আমাদের হসপিটালে, আমরা অহরহ দেখি। আমরা যতই এখানে 18 বছর করি কিনা, আমাদের গ্রাম বাংলা এখনো ওরকম সবকিছু এভাবে প্রোপাগান্ডা গুলো নিতে পারেনি। আমরা যতই এখানে 18 বছর করি কিনা, আমাদের গ্রাম বাংলা এখনো ওরকম সবকিছু এভাবে প্রোপাগান্ডা গুলো নিতে পারেনি। তাদের জীবনযাপনের সাথে যেটা ম্যাচিউর হয়, তারা সেভাবেই তাদের জীবনযাপন চালায়। কোনো কোনো ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট টিমগুলো বিভিন্ন জায়গায় বাধা দেয়, বাট সেগুলো তাদের জন্য খুব একটা ভালো ফলাফল বয়ে আনে না পরবর্তীতে। প্রাউড কি যে একেবারে। ডিসগাস্টিং, কি যে ডিসগাস্টিং। ইকুয়েশন মিলাই ফেলছে কিন্তু, দেখছেন ইকুয়েশন মিলাই ফেলছে কিন্তু একদম একেবারে 10 একেবারে প্রাউড একদম। কি কি অ্যাচিভমেন্ট ভাই। এগুলো ভাই, আমরা খুব বেশি নিজের মতো কথা না বলে আমরা একটু ইয়াদের কাছে যাই, কেস যুক্ত হয়ে বা বই জি জি চলে ভাইয়া, যায় আর কি। হ্যাঁ, জি মুমিন ভাইয়া। আপনাকে যুক্ত করা আছে, আমি বলুন।